নমস্কার। আজ আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত বাসুকশয়ন উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। অদ্ভুতই লাগছে আজ জয়ন্ত বোসের। এমন নির্দয় আকর্ষণ আর বুঝি জীবনে অনুভব করেননি। 1.5 হাত নাগালের মধ্যে দাঁড়িয়ে আছে এখন যশোধরা। হাত দুটোকে বসে রাখার তাড়নায় নিজের চেয়ারের গদিমোড়া হাতল দুটোকেই দুমড়োতে চাইলেন, কিন্তু চোখের হাসিটুকু তাড়ালেন না, মাথাও নাড়লেন না। খুব ভালো লাগছে তোমাকে, একেবারে নতুন লাগছে, কিন্তু আমি যা করি খোলাখুলিই করি, লুকিয়ে চুরিয়ে কিছু করি না। আপোষের কথা শুনে স্বস্তি বোধ করলেন যেন যশোধরা। হেসেই জবাব দিলেন, তাহলে তুমিও নিশ্চিন্ত থাকো। যেভাবে তুমি তাকাচ্ছ আমার দিকে, একে তুমি ছাড়া আর কেউ সেভাবে আমার দিকে তাকালেও তার মুখ কিন্তু আমি থেতলে দিতে জানি। এতকাল তোমার সঙ্গে ঘর করছি, বাইরের লোকের পরামর্শ আমার দরকার হয় না। নিজে যা ভালো বুঝি তাই করি। ইংরেজি কথা বলে স্কুল আছে জয়ন্ত বোস জানেন, কিন্তু বাংলায় এরকম কথা বলা শেখানোর ব্যবস্থা কোথাও আছে বলে জানেন না। আজ সকাল থেকে যত কথা শুনলেন, গত কমাসের সব কথা একসঙ্গে যোগ করলে এত হবে না হয়তো, আর এরকম তো হবেই না। ও, তাহলে ভালো বুঝে নিজেই তুমি ব্যাংকে 5,500 টাকা বাড়ি ভাড়াটা চাইছো? যশোধরা মাথা নাড়লেন, অর্থাৎ তাই। আর তা যদি না দিই তাহলে তুমি এরপর কোর্টে যাবে বলছো? যশোধরার চাউনি এবার গভীর একটু। কেন তুমি এত জেরা করছো? ওসব আমি কিছু ভাবিনি, আর তুমি দেবে না তাও আশা করছি না। কেন আশা করছো না? কারণ তোমার ওই মনোহরের মতো আমাকেও তুমি প্রভুভক্ত কুকুর ভাবো, সে আমি চাই না। এতকাল তুমি যেভাবে খুশি সেইভাবে আমাকে চালিয়েছ, কিন্তু ছেলেরা তো বড় হচ্ছে, তাদের কাছে আমার কিছু মর্যাদা আছে। বাসু চলে যাবার আগে বীরুকে আমি একবার আসার জন্য লিখব। সে জানে এই সমস্ত বাড়িটাই আমার, আমার বাড়িতে তুমি আছো। বাড়ি কার সে ফয়সালা ভবিষ্যতে কখনো করা দরকার হবে কি না সেটা পরের কথা, কিন্তু এখন সে এসে জানবে এত সবের পরেও তার মা নিঃসম্বল করুণার পাত্রী তোমার। এ আমি চাই না। খসখস করে চিঠির নিচে নিজের নাম সই করে দিলেন জয়ন্ত বোস। টাইপ করা ধপধপে সাদা কাগজের নিচে লাল টকটকে নাম। অনেক বিল পেমেন্ট চেকও তাকে দিয়ে সই করানো হয়। অবশ্য সব কিছুরই একচ্ছত্র মালিক জয়ন্ত বোস, আর সমস্ত ব্যবসা, চেক বই, পাস বইও তার কাছেই থাকে। তবু যেখানে প্রকাশ্যে মালিকানা জাহির করলে অসুবিধে, সেখানে এরকম ব্যবস্থা প্রয়োজন। যশোধরার একটা চিঠি সই না করে হঠাৎ কোনো ফ্যাসাদে পড়তে চান না তিনি। অন্যদিকে সব কিছু নিষ্পত্তি হলে তবেই ফয়সালাটা করবেন। ছেলে মানুষের মতোই খুশি হয়ে উঠলেন যশোধরা। ঝুঁকে কাগজটা হাতে নিলেন। শুধু শুধু এতক্ষণ বকবকি করলে, আমি জানতাম তুমি সই করে দেবে। পরক্ষণে হেসে ফেলে গলা খাটো করে বললেন, ও কি এভাবে চেয়ে আছে কেন, গিলবে নাকি আমাকে? জয়ন্ত বসে দেখছেন, দেখছেন আর দেখছেন, দেখেই যাচ্ছেন। অনেক বেলা হয়ে গেল, চলি। তুমি তাহলে রাতে আসছো তো? পছন্দের রান্নাই করে রাখবো। আলতো করে কথা কটা বলেই পিছন ফিরে দ্রুত প্রস্থান। জয়ন্ত বসে দেখছেন, নির্দয় লোভে আর হিংস্র আক্রোশে চোখ দুটো ধকধক করে জ্বলছে। মাত্র সিঁড়ির কাছাকাছি গেছে, এখনও চকিতে উঠে গিয়ে ওকে ধরতে পারেন। ওখান থেকে তার ঘর কাছে, অনায়াসে টেনে নিয়ে যেতে পারেন। তারপর দুর্বার দখল নেবার আগের মুহূর্ত পর্যন্ত রমণীয় অঙ্গ ফালা ফালা করে আরও কত দেখার আছে দেখে নিতে পারেন তিনি। কিন্তু বসেই রইলেন জয়ন্ত বোস। সংযমের এমন দুর্ভর শিকলের অভিজ্ঞতাও জীবনে এই প্রথম জয়ন্ত বোসের। দুশিরি ওঠার পর গতিমন্থ যশোধরার চোখের আড়ালে এসেছেন। ধীরে সুস্থে উঠতে লাগলেন। ঠোঁটের পাকে সামান্য হাসি ঝুলছে, কিন্তু মাঝের পা ঘুরে থমকালেন একটু।
তিনতলা সিঁড়ির মাথায় রূপা দাঁড়িয়ে। তার কেমন মনে হলো ও ঠিক ওইখানেই দাঁড়িয়ে ছিল না এতক্ষণ। চোখাচোখি হতে ভ্রুকুটি করে তাকালেন। আড়ি পাচ্ছিলি? রূপা থতমত খেয়ে উঠল বেশ। কী যে বলেন দিদিমণি, তার ঠিক নেই। দিনে দুপুরে আবার আড়ি পাততে যাব কি? হাসি চেপে যশোধরা তিনতলায় উঠে গেলেন। ওটা বজ্জাতের শিরোমণি, বোকা সেজে এই রকম মজার মজার কথা বলে। উঠে এলেন সোজা নিজের ঘরে। ঠাকুর ঘরে ঢোকার তারা সত্যিই নেই। চিঠিটা খামে ভরতে ভরতে ড্রেসিং টেবিলের দিকে এগোলেন। ছোট্ট শৌখিন টাইমপেস্টের দিকে চোখ গেল। সবে 11টা, 2টো পর্যন্ত সময় আছে। নিজে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করে চিঠিটা দিয়ে আসবেন। আপাতত ওটা ড্রেসিং টেবিলের ওপরে পড়ে থাকলো। আয়নায় নিজের দিকে তাকালেন। হাতখানিক পিছনে সরে এসে আবার তাকালেন। সিঁথির লাল আঁচড়, কপালে সিঁদুর টিপ, চোখ, নাক, মুখ, গলা, বুক থেকে প্রায় হাঁটু পর্যন্ত দু চোখ নেমে এলো। থমকালেন। আয়নায় দেখলেন ঘরের পর্দা সরিয়ে রূপা গলা বাড়িয়েছে। পাখাটা একেবারে ফুল স্পিডে চালিয়ে দিয়ে নিজের খাটে পা ছড়িয়ে বসলেন। কি চাই? রূপা বলল, না কোনো দরকার আছে কিনা খোঁজ নিচ্ছিলাম। দরকার থাকলে আমি তোকে ডাকতে জানি না? এদিকে আয়। দিদিমণি ধমক ধমক ভারী মিষ্টি লাগে রূপার। ওর প্রতি তার এই ইদানিংয়ের আচরণ আরও মজার লাগছে। ওকে নিয়ে দিদিমণির মতলব যতটুকু বুঝেছে তা যদি সত্যি হয় তো বিচ্ছিরি লজ্জার কথা। রূপার সবে 3.5 বছর হলে এ বাড়িতে এসেছে। বাকিটা কাল এই দিদিমণির পায়ে মুখ রেখে অনায়াসে কাটিয়ে দিতে পারে। কাছে এসে দাঁড়ালো। যশোধরা ঘাড়ের পিছনে দুহাত নিয়ে নিজের চুলের বোঝার গোছা ধরে পিঠের সমস্ত চুলগুলো একবার ঝাঁকিয়ে নিলেন। সব ঠিক আছে কিনা দেখ তো। ও মা, এরই মধ্যে ঠিক থাকবে না তো কি? ওষুধ তো মাত্র সবে পরশু। এই! যশোধরা চোখ পাকিয়ে তাকালেন তার দিকে। রূপা হাঁসফাঁস করে উঠল। আমি মুখ ফসকে বলে ফেলেছি দিদিমণি, আর কখনো ভুল হবে না। দেখ। পিছনে এসে রূপা দুহাতে চুলগুলো ফাঁক করে করে দেখতে লাগলো। খানিক বাদে বলল, সব একেবারে ভ্রমর কালাগে দিদিমণি, একটাও অন্যরকম নয়। যশোধরার ঠোঁটের ফাঁকে হাসি ঝুলছে আবার। একটু বাদে সচকিত একটা পরিচিত হর্ন কানে এলো যেন। ঘড়ির দিকে তাকালেন, 11:30। সাহেবের গাড়ি বেরোলো বোধ হয়। বারান্দায় গিয়ে দেখে আয় তো, মনোহর চালাচ্ছে না চিমনলাল। রূপা ছুটে বেরিয়ে গেল, ফিরেও এলো তক্ষুনি। সাহেব গাড়িতে উঠলেন, চিমন চালাচ্ছে। এবারে মনে মনে হাসছেন যশোধরা। যত দাপাদাপি করেই বেরোক, যন্ত্রণা জুড়োবে না, রাতে ফিরবেই। তারপর ঘাড় সোজা করে আজ 3তলায়ও উঠে আসবে। রূপা আবার চুলের দিকে হাত বাড়াতে যাচ্ছিল। যশোধরা বাধা দিলেন। থাক, হয়েছে। শোন, সাহেব আজ রাতে এখানে খেতে পারেন। দুপুরে একবার মনোহরের কাছে যাবি। সাহেব আজকাল নতুন কিছু খাওয়া দাওয়া পছন্দ করেন কি না জেনে শুনে আসবি। আর বিকেলে একবার আমার সঙ্গে দেখা করতে বলবি। বড় করে তাকিয়ে চাপা ধমকে সুরে বললেন, এই, আমার কথা বুঝতে পারছিস? গম্ভীর দিদিমণির চোখের তারায় হালকা আলো ঠিকরোচ্ছে। রূপা হেসে ফেললেই বিপদ। তাড়াতাড়ি মাথা নাড়ল, বুঝতে পেরেছে। যা, পালা এখন, আমার ঠাকুর ঘরে যাওয়া আছে। রূপা চলে গেল। খাট ছেড়ে যশোধরা আবার আয়নার সামনে এসে দাঁড়ালেন। মাথায় বজ্রাঘাত যেন মনোহর মাহাতোর। অনেকদিন ধরেই একটা অদেখা বিপদের গন্ধ পাচ্ছিল সে। চোখের অগোচরে সেটা যেন থিতিয়ে থিতিয়ে বড় হয়ে উঠছিল। অনেক মাথা ঘামিয়েও মনোহর হদিশ পাচ্ছিল না কী বিপদ বা কেমন বিপদ। আজ অনেকখানি স্পষ্ট হয়ে গেছে। সব বোঝেনি, সব শোনা যায়নি, কিন্তু যেটুকু শুনেছে আর বুঝেছে তার ধকলেই ও দিশেহারা। হল আর ঢাকা বারান্দার ওধার জুড়ে লম্বা টানা করিডোর। 3তলার সিঁড়ির বাঁক থেকে সেটা দেখা যায়। আরও নেমে এলে বা হলে দাঁড়ালে তো দেখা যায়ই। ঢাকা বারান্দার শেষের দিক থেকেও দেখা যায়, কিন্তু সাহেব চেয়ার টেবিলের মাঝামাঝি জায়গায়। উঠে পিছনে সরে না এলে দেখে ফেলবার ভয় নেই। মনোহর একটা ঝাড়ন হাতে সেই করিডোরে চলে এসেছিল। রেলিং পালিশ করেছে, কিন্তু ঢাকা বারান্দা থেকে সাহেব বা বৌদিমণি পিছন দিকে ঘাড় ফেরালে দেখে ফেলতে পারেন। সেই ভয়ে রেলিংয়ের 4 ভাগে 3 ভাগের বেশি এদিকে আসেনি।
করিডরের দেওয়াল পরখ করেছে কোথাও কোনো ময়লার দাগ পড়েছে কিনা। তক্তকে মেঝে থেকে ধুলোকণা খুঁজে বার করার কাজেও নিবিষ্ট হয়েছে থেকে থেকে। চোখে দেখার উপায় নেই, কিন্তু কান সজাগ। যে মতলবে ওখানে চলে এসেছিল সেটা নিজেও সে গর্হিত ভাবে, কিন্তু অদম্য কৌতূহলে নিজের দুটো পায়ের উপর বশ ছিল না তার। কাছে পিঠে থাকা তো কর্তব্য তার। সাহেব কখন ডাকেন ঠিক কি? দুজনেই চোখের সামনে সঙ্গের মতো হলে দাঁড়িয়েও থাকা যায় না। যখন দাঁড়িয়েছিল, বৌদিমণির একবারে তাকানোর অর্থটা না বোঝার মতো বোকা নয় সে। এখানে থাকলে ডাক শুনলে ঘুরে হলের ভিতর দিয়ে সামনে হাজির হতে পারবে। তাছাড়া বাড়ির অন্য চাকর ড্রাইভারদের সঙ্গে তো তার তুলনা হয় না। সাহেব আর বৌদিমণিকে সে পরম আপনার জনই ভাবে। এত আপনারা আর তার কেই বা আছে? তাই এই পরিবারের শান্তি নিয়ে তার আশা যেমন, অশান্তি নিয়ে আবার উদ্বেগও তেমনি। আজই তিনতলা থেকে বৌদিমণি চান সেরে, চওড়া লাল পেড়ে ধপধপে শাড়ি পরে, কপালে আর সিঁথিতে টাটকা সিঁদুর চড়িয়ে, মাথা আঁচড়ানো এক রাশ কালো চুল পিঠে ছড়িয়ে নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে আশাটাই বড় হয়ে উঠেছিল মনোহরের। কেন? তা মনে হলে বিষম লজ্জা। 1.5 মাস আগের সেই একদিন বৌদিমণির ওপর সাহেবের গোড়ার মেজাজ দেখে মনোহর তো প্রথমে ঘাবড়েই গেছিল। ও তখন হলঘরে মাঝামাঝি একটা জায়গায় ছিল। তারপর সাহেব উঠে এলেন, পিছনে বৌদিমণি। হঠাৎ ওকে একটা তুচ্ছ কাজে সাহেব বাইরে পাঠিয়ে দিলেন কেন, তাও মাথায় ঢোকেনি। মিনিট 15 মধ্যে ঘুরে এসে দেখে সাহেবের শোবার ঘরে দরজা ভেজানো। তখনও ভেবে পায়নি কি হলো। তারও খানিক বাদে দূর থেকে বৌদিমণিকে হালকা মুখে বেরিয়ে 3 তলায় উঠে যেতে দেখেছে। তারপর যা তার মনে হয়েছে, লজ্জায় নিজেরই নাক কান মলেছে অনেকবার। তবু বারবার তার মনে হয়েছে সাহেব তার মরদ বটে একখানা। আজও বৌদিমণিকে দেখার সঙ্গে সঙ্গে ওর মনে হয়েছে সাহেব ঘায়েল হলেন বলে। বৌদিমণিকে মনে মনে দেবীই ভাবে মনোহর, কিন্তু সাহেবের কাছে তো আর দেবী নন। বৌদিমণি গায়ের রঙের খুঁতটা ওর চোখেই পড়ে না। অমন ঢলঢলে চেহারাপত্তর ওই বয়সে কজনের থাকে? সাহেবের প্রথম চাউনি দেখেই মনে হচ্ছিল আজও ভালো শান্তির দিনই হবে। তারপর বৌদিমণির সঙ্গে চোখাচোখি হতে সরে না এসে উপায় কি? যা বোঝানোর বৌদিমণি অনেক সময় চোখে তাকিয়েই সেটা বুঝিয়ে দেন। ওকে একরকম সরে যেতেই বলা হয়েছে, কিন্তু তারপরেই দম বন্ধ মনোহরের। অনেক কথাই অবশ্য শুনতে পায়নি, অনেক কথা অস্পষ্ট শুনেছে, আবার অনেক কথা, বিশেষ করে সাহেবের কথার বেশিরভাগই স্পষ্ট শুনেছে। 2-1 বারও নিজের নামটাও কানে এসেছে, তখন আবার সাহেবের গলার স্বরও চাপা। আর বৌদির গলা তো মাঝে মাঝে খাটো হয়েছে, কিন্তু কোনো সময়ই চড়েনি। চোখে দেখতে না পেলেও গোড়ার দিকের হালকা হাওয়া যে একেবারে উল্টে যাচ্ছে, মনে হয় সেটুকু আঁচ করতে পেরেছে। কিন্তু পরে যেটুকু বুঝল, অমন সর্বনেশে ব্যাপার ওর কল্পনার মধ্যেও ছিল না। সাহেবের সঙ্গে বৌদিমণির আদালতে ছাড়াছাড়ি হয়ে গেছে, বিয়ে নাকচ হয়ে গেছে। সাহেবের আর এক নাম যে জিতেন বোস, সেটাও তার অজানা ছিল না। সেই জন্যই তো দোতলার এই কোলাপসিবল গেট, সিঁড়ির রেলিংয়ে পার্টিশন, আর আর একতলা নামের প্লেটে সাহেবের নামের পর ফার্স্ট ফ্লোর লেখা। বীরুদাদাবাবুকে বিয়ে নাকচের কথা বৌদিমণি লিখেছেন বলে সাহেবের এত রাগ। বৌদিমণির বেশিরভাগ কথাই ভালো শুনতে পায়নি, যেটুকু বোঝা সাহেবের আগের কথা থেকে বুঝে নিয়েছে। কিন্তু অমন ভালো মানুষ বৌদিমণির তেজটুকু আঁচ করেও সে তাজ্জব বনে গেছে। 5,500 টাকার চিঠিতে সাহেবের সই নিয়ে তবেই বৌদিমণি ছাড়লেন। একেবারে শেষটুকু আর শোনা হয়নি। বৌদিমণি এবার তেতালায় রওনা হবেন মনে হতেই ঝাড়ন হাতে এদিকে চলে এসেছে। তারপর সাহেবের থমথমে মুখ দেখে হাড়ে হাড়ে কাঁপুনি ধরেছে তার। সাহেবকে খাঁচায় পোড়া একটা জ্যান্ত বাঘের মতো মনে হয়েছে। বৌদিমণি যখন সিঁড়ির দিকে চলে যাচ্ছিলেন, তখন আরও ভয়ের মানুষ মনে হচ্ছিল সাহেবকে। পারলে যেন জল দিয়ে চিবিয়ে খান। চান না করে 1/2 ঘন্টার মধ্যেই সাহেব বেরিয়ে গেলেন। সাহেবের বাড়িতে খাওয়ার পর তো এখন একরকম উঠেই গেছে। চানও অনেকদিন সাহেব বাইরেই সারেন, কিন্তু যে মুখ করে বেরিয়ে গেলেন, তাতেই যেন দুর্যোগ ভিড় করে আসছে মনোহরের চোখের সামনে। নিজের স্নান সে সকালেই সেরে রাখে। খানসামা এখনও আছে, ওদের রান্না সেই করে,
কিন্তু আহার তৃষ্ণারও তাগিদ নেই আর। ঢাকা বারান্দার নিচে সাহেবের কাগজপত্র গোছানোর জন্য এগিয়ে এলো। টেবিলের ওপর সে খোলা বিজ্ঞাপনের পাতাটাতে চোখ গেল, যে পাতাটা পড়ে সাহেব মিটিমিটি হাসছিলেন আর তারপর ওকে ভোটের কথা জিজ্ঞাসা করেছিলেন। মন মেজাজ খারাপ সত্ত্বেও মনোহর রীতিমতো অবাক। একটা বিজ্ঞাপনের চারদিকে গোল লাল কালির দাগ। অনেক সময় অনেক রকমের বিজ্ঞাপনে সাহেব লাল কালির দাগ দিয়ে রাখে, কিন্তু এ কেমন ধরা বিজ্ঞাপনে লাল দাগ? ইংরেজি কাগজ হলেও বিজ্ঞাপনে বড় বড় হরফ মনোহরে পড়তে বা বুঝতে অসুবিধে হলো না। এক গাদা সাধু মহাত্মারা ভোটে জেতার ব্যাপারে ইন্দিরা গান্ধীকে আশীর্বাদ করছেন। সেই সব সাধু মহাত্মাদের নাম। সাহেবের থেকে কী মজা পেলেন মনোহর ভেবেই পাচ্ছে না। ঢিমে তালে খাওয়া দাওয়া সেরে নিজের ছোট ঘরে এলো যখন বেলা 1টা পার হয়ে গেছে। হল ছাড়িয়ে পিছনে সে করিডরের অন্যদিকে মনোহরে আলাদা ছোট্ট ঘর। এও পরিষ্কার পরিচ্ছন্ন। সাহেবের সঙ্গে থেকে থেকে তারও ভিন্ন রুচি। একপাশে নেয়ারের খাটিয়া পাতা, তাতে বিছানার ওপর পরিষ্কার রঙিন চাদর পাতা। পায়ের তলায় ছোট্ট আয়না, দেওয়ালে 1.5 হাত প্রমাণ আয়না টাঙানো। তার আবার শেলফও আছে, সেখানে চিরুনি, গন্ধতেল ইত্যাদি থাকে। হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে একটু। এখন 5টা পর্যন্ত টানা ঘুম লাগানো যেতে পারে, কিন্তু মাথায় কেবলই সকালের ব্যাপারটাই ঘুরছে। মনোহরদা, ঘুমালে নাকি গা? শোয়া থেকে আঁতকে উঠে বসলো মনোহর। দৌড় করে দাঁড়িয়ে রূপা। তার হাসি হাসি মুখ দেখে খুব একটা দরকারে এসেছে বলে মনে হলো না। এই সময় এখানে ওকে দেখলে কে কি ভেবে বসে থাকবে ঠিক নেই। যদিও দেখার মতো আপাতত কেউ আর দোতলায় নেই, তবু চোখ পাকিয়েই তাকালো মনোহর। কি চাই? রূপা পান খেয়ে ঠোঁট লাল করে এসেছে। এ বাড়িতে ওই মাঝে মাঝে পান চিবোয়। বৌদিমণি কচ্চিৎ কখনো পান খান। তার আশকারাতেই রূপার এত সাহস, ধরাকে সরা দেখে। পান খাওয়া সেই লাল ঠোঁট টিপে হেসে ঘরের মধ্যে পা ফেলল সে। এলাম একবারটি তোমার কাছে। আগে অন্য সব চাকর বিয়েরা ড্রাইভারের মতো রূপাও একটু ভয় করতো মনোহরকে, সমীহ করত, কিন্তু আজকাল ওকে দেখলে মনোহরেরই কেমন গোল বেঁধে যায়। ওকে এড়িয়ে চলতে চেষ্টা করে। আগে মনোহর চোখ পাকিয়ে তাকালে বা কড়া ধমক দিলে ঘুরে ফিরে ওর কাছে মাপ চাইতে হতো, সেটা দিদিমণির ভয়ে। প্রথম দিকে কর্ত্রীর কাছে ও একবার মনোহরের নামে নালিশ করতে গেছিল। বৌদিমণি ওকে উল্টে কষে ধমক দিয়েছিল। ফের মনোহরীর নামে কিছু বলতে এলে কিন্তু বাড়ি থেকেই তাড়িয়ে দেবো রূপা। বৌদিমণির আশকারা পেয়ে সেই মেয়ে খাড়াখাড়ি বজ্জাত হয়ে উঠেছে। কোনোদিনই ওকে খুব ভালো মেয়ে ভাবত না মনোহর। বৌদিমণির বাপের বাড়ি চেনা জানা ঝিয়ের মেয়ে। বৌদিমণির দাদা বেঁচে থাকতে সেখানে মাঝে মাঝে যেতে হতো মনোহরকে। বৌদিমণিকে নিয়ে যেত। দরকার পড়লে তার ফরমাস নেই একলাও যেতে হতো। এবারই আসার আগে সেখানেও দেখেছে রূপাকে। পরে শুনেছে ওর 14য় বিয়ে হয়েছিল আর 16য় ও বিধবা হয়েছে। 8-9 বছর সেখানে নিজের বুড়ি মায়ের সঙ্গে কাজ করেছে। তারপর হঠাৎ একদিন এখানে এসে বৌদিমণির কাছে কান্নাকাটি করে পড়েছে ওকে আশ্রয় দিতে হবে। ওকে নাকি মিথ্যে বদনাম দিয়ে দাদার বিধবা বউ সেখান থেকে তাড়িয়েছে। মনোহরের ধারণা দাদা মারা যাবার আগে তার বউয়ের সঙ্গে বৌদিমণির বনিবনা ছিল না, সেই কারণেই রূপার আশ্রয় মিলেছে। অথচ দূর থেকে বৌদিমণিকে সকর্ণে বলতে শুনেছিল, মিথ্যে বদনাম আবার কি? তোর স্বভাব চরিত্র কি আমার জানা নেই? রূপা তখন একেবারে বৌদিমণি দুপা জাপটে ধরেছিল। শিয়ান আমি সেই থেকেই এ বাড়িতে আছে। 28-29 বয়স হবে, কিন্তু আগে এরকম ছিল না। মনোহরের ধারে কাছে ঘেঁষতে ভরসা পেত না, কিন্তু গত 7-8 মাস ধরে বিশেষ করে হাবভাব অন্যরকম দেখছে ওর। বৌদিমণিকে তোয়াজ তোষামত করে ভালো রকম হাত করেছে বোঝা যায়। মনোহরকে ছাড়া যেমন সাহেবের চলে না, ওকে ছাড়াও তেমনি বৌদিমণিরও চলে না। হাব ভাব চালচলনে এটা সে ভালো করে বুঝিয়ে দিতে চেষ্টা করে। অর্থাৎ এ বাড়িতে ওর আর তার যেন একই রকমের মর্যাদা। মনোহরের আঁতে লাগে। সে একজন জাত ড্রাইভার। মাস গেলে সাহেব ওকে 500 টাকা মাইনে দেন, তবু মুখ বুঝে সহ্য করতে হয়। বাড়ির কর্ত্রী যদি আশকোরা দিয়ে কারো মান বাড়িয়ে দেন, সহ্য না করে উপায় বা কী? মাস 3-4 হলো রূপার যেন আরও বেশি বার বেড়েছে। ঠাড়ে ঠোড়ে তাকায়, ফিক ফিক হাসে। মনোহরের 43 বছর বয়স এখন। নিজেকে বুড়ো ভাবতে চেষ্টা করেও, কিন্তু তবু অস্বস্তি হয়।
সেই সঙ্গে রাগও হয় নিজের ওপর। রূপার সাহস যত বাড়ছে ও যেন কীরকম একটু দুর্বল হয়ে পড়ছে। আরও রাগ এই জন্যে যে এক এক সময় তাকাতে ইচ্ছে করে, একটু ভালো করে দেখতে ইচ্ছে করে। সরাসরি তাকায়ও না, দেখেও না, কিন্তু নিজের গোপন ইচ্ছেটা তো টের পায়। ঠাস ঠাস করে নিজের গালে চড়াতে ইচ্ছে করে তখন। প্রাণপণে নিজের মরা বউ দুর্গার মুখখানা মনে করতে চেষ্টা করে, তবু ক্রমেই দুর্বল হয়ে পড়ছে মনোহর। বৌদিমণি ডাকলে বা অন্য কোনো দরকারে তিনতলায় উঠলেই আগে ভাগে রূপা সামনে এসে দাঁড়াবে, যেন ওকে দেখতে বা ওর কাছেই আসা হয়েছে। হাত মুখ নেড়ে যেভাবে সামনে এগিয়ে আসে, মনোহরের জিভ শুকিয়ে যায়। এক বছরে ভালো খেয়ে পড়ে যেভাবে তরতাজা হয়ে উঠেছে রূপা, তাও মনোহরের চোখ এড়ায়নি। মনে মনে প্রমাদ গণে মনোহর। বৌদিমণির কোনো রকম খারাপ সন্দেহ হলে তার আর গলায় দড়ি দেওয়া ছাড়া উপায়ই বাকি। এবারে ছেড়ে সে তো স্বর্গে গিয়েও সুখে থাকবে না। 3 সপ্তাহ আগে এই নচ্ছার মেয়ে যে শয়তানি করে বসেছিল, হঠাৎ মাথায় খারাপ হবার দাখিল মনোহরের। ডাকে বৌদিমণির কাছে দেশ, অমৃত আরও কিসব সাপ্তাহিক কাগজ আসে। বিকেলে সেদিন তারই একটা পৌঁছে দিতে 3 তলায় উঠেছিল। বৌদিমণি গা ধুয়ে বাথরুম থেকে বেরোননি তখনও। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর দেখল বারান্দার রেলিংয়ে ঝুঁকে রূপা রাস্তা দেখছে। সেদিকে তাকিয়ে ওকে ডাকবে না কাগজখানে রেখে চলে যাবে ভাবছিল। ঠিক তক্ষুনি পাজি মেয়েটা ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে চোখ গোল গোল করে শুধল। কি মতলব? গম্ভীর মুখে মনোহর বলল, বৌদিমণির কাগজ দিয়ে দিস। কাগজটা হাতে নিয়ে রূপা মুখ বাঁকালো। টেনে টেনে যে কথা বলল, মনোহরের তো কান মাথা গরম। পিছন থেকে ড্যাব ড্যাব করে দেখা হচ্ছিল। কাগজ? দাঁড়াও, তোমার বৌদিমণিকে বলছি। খুব গলা চেপেও বলল না কথাগুলো। ছলাৎ করে মাথায় রক্ত উঠে গেল মনোহরের। চাপা হিস হিস স্বরে বলে উঠল, মিথ্যক, গলা টিপে শেষ করে ফেলবো। তক্ষুনি আবার ওদিক থেকে বৌদিমণি এসে হাজির। তাকে আসতে দেখে মনোহরের মেজাজ আরও বিগড়ে গেছিল। কাণ্ডজ্ঞান খুইয়ে বলে উঠেছিল, ওকে মুখ সামলে কথা বলতে বলে দিন বৌদিমণি, নইলে কখনো আমি আর 3 তলায় উঠব না। বৌদিমণি ভুরু কুচকে রূপার দিকে তাকিয়েছিলেন। কি বলেছিস? দুদিকে একবার মাথা নেড়ে মিথ্যুক ছুটে চলে গেছে, অর্থাৎ কিছুই বলেনি। ওর হাত থেকে কাগজ নিয়ে বৌদিমণি বলেছেন, যা, ওকে আমি খুব বকে দেবক্ষণ। বললেন বটে, কিন্তু কোনো গুরুত্ব দিলেন এমন মনে হয়নি মনোহরের। আর বকাটকা যে হয়নি তাও পরে রূপাকে দেখেই বোঝা গেছে, নইলে ও একটু সমঝেই চলতো। ভর দুপুরে দোতলায় যখন আর জনপ্রাণী নেই, পান খেয়ে ঠোঁট লাল করে পাজি মেয়েটা সোজা তার ঘরে এসে দাঁড়িয়েছে। সাহসী জোয়ান লোকটার বুক ঢিপ ঢিপ করে উঠছে, আর চাউনি দেখে গা শিরশির করছে। ধমকে সুরেই বলে উঠল, এসেছিস তো দেখতেই পাচ্ছি, কেন, কি চাই? বাবা, আমি কি পেতনি না শাকচুন্নি যে আমাকে দেখলে আঁতকে ওঠা? দিদিমণিকে বলে গে যাই, তোমার কথা শোনার আগেই মনোহর আমাকে ধমকে তাড়িয়ে দিল। রূপার মুখে দিদিমণি শুনলেই আগে মনোহরে কান কটকট করত, এখন কিছুটা সয়ে গেছে। বিয়ের পর বৌদিমণিকে গোড়ায় মেম সাহেব বলতো মনোহর। তখন একদিন ওকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমাকে মিম সাহেব বলো কেন? মিম সাহেবরা কি কালো হয় না ফর্সা হয়? ও ভয় ভয়ে জবাব দিয়েছিল, ফর্সা হয়। তাহলে আমাকে কালো মিম সাহেব বলবে, বুঝেছ? তখন এই রকমই গম্ভীর আর সাদাসিদের রসিকতার ধাত ছিল। মনোহর তার মন বুঝে নিয়ে বৌদিমণি ডাকা শুরু করেছিল, আর এই মেয়ে এসেই দিদিমণি দিদিমণি করে গায়ে লেপটে থাকতে চেয়েছে। অথচ অন্য চাকর ড্রাইভাররা এখনও তাকে মিম সাহেবই বলে। মনোহর সচকিত। বৌদিমণি রেখেছেন আমাকে? না, আমাকে পাঠিয়েছেন তোমার সঙ্গে পরামর্শ করতে। দরজার দিক থেকে পাশের দেওয়ালের দিকে সরে এলো রূপা। সত্যি মিথ্যে ঠাউর করতে পারা গেল না। বৌদিমণি না পাঠালে ওর এ সময় ঘরে এসে ঢোকার সাহস হয়ই বা কী করে? তা বৌদিমণি কি বলেছেন? সাহেবজি আজ আমাদের ওখানে রেতে খাওয়েন গো। তোমাদের ওখানে মানে? মানে 3 তলায়। দিদিমণি বললেন মনোহরকে বিকেলে একবার আসতে বলিস, আর বললেন সাহেব আজকাল কী রকমের খাওয়া দাওয়া পছন্দ করেন, মনোহরের কাছ থেকে বুঝে নিয়ে আয়।
আকাশ থেকেই পড়ল মনোহর। রান্নার ব্যাপারে বৌদিমণিকে সাক্ষাৎ দ্রৌপদী ভাবে সে। কে আমাকে জিজ্ঞেস করতে বললেন? বললেনই তো। মনোহর ফাঁপুড়ে পড়ল। আমি কি 3 বছরের মধ্যে সাহেবের খাওয়া দাওয়া দেখেছি? রাতে পার্টি থাকলে বা লোকজন এলে টেলিফোনে বড় হোটেল থেকে খাবার আনানো হয়। বলগে যা, আমি কিচ্ছু জানি না। বিকেলে যাবক্ষণ, বলে দিস। হাহ, বৌদিমণিকে সাহেবের পছন্দের রান্না বলে দেবো আমি। সঙ্গে সঙ্গে একটা কৌতূহল চারিয়ে উঠল যেন। যেই মূর্তিতে সাহেব বাড়ি ছেড়ে বেরোলেন, রাতে ফিরে এসে 3 তলায় বৌদিমণির ওখানে তিনি কি খেতে উঠবেন? এও ভারী অবিশ্বাস্য ঠেকছে তার কাছে। তা সাহেব রাতে 3 তলায় খাবেন তুই ঠিক জানিস? দিদিমণি তো বললেন খেতে পারেন। ঠিক আছে, যা। কিন্তু রূপের নড়ার নাম নেই। পান চিবোচ্ছে আর লাল ঠোঁট টিপে টিপে হাসছে। আবার মনোহরের অস্বস্তি। সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? যা, আমি এখন ঘুমোবো। রহস্যই রূপা বলল, সকালে দিদিমণির সঙ্গে ও সাহেবের অতক্ষণ ধরে কী কথা হলো একটু শুনে যাই তো। খাটিয়ার শয্যায় সোজা হয়ে বসল এবার মনোহর। এই, খুব সাহস বেড়েছে তোর, হ্যাঁ? এত সাহস? দাঁড়া, বিকেলে বৌদিমণিকে গিয়ে আমি বলছি। এবারে দূর করে তোকে বাড়ি থেকে না তাড়ায় তো কি বললাম। সঙ্গে সঙ্গে রূপা ফোঁস করে উঠল। আমাকে তাড়াবে না তোমাকে? তুমি আবার কি বলবে? দিদিমণিকে আমি এক্ষুনি গিয়ে তোমার কীর্তিকলাপের কথা বলছি। সকাল থেকে দম বন্ধ করে বসেছিলাম, এবারে বলবো। মনোহর হতচকিত হঠাৎ। কি বলবি? আমি কি করেছি? আমি কি করেছি? সাহেবা দিদিমণি নিরিবিলিতে বসে কিসের ফায়সালা করছিলেন তারাই জানেন। আর উনি ওদিকে ঝাড়ুন হাতে করে সরু বারান্দার রেলিং 1000বার করে ঘষছেন তো ঘষছেন, ঘষছেন তো ঘষছেন। শুধু হাতে বারান্দার দেয়াল ঝাড়ছেন তো ঝাড়ছেন। আর ঢাকা বারান্দার দিকে দোকান এমন খাড়া, আমি যে দোতলা 3 সিঁড়ি উপরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছি। 1 ঘন্টার মধ্যে তাও হুঁশ হলো না। দিদিমণি ডাকুক, আমিও তার কাছে বলবো। দেখি তোমার মিথ্যে বলার কত বুকের পাটা। এমন বিপাকে কি মনোহর কোনোদিন পড়েছে? আচমকা খায় সে যেন হতভম্ব একেবারে। এই পাজি মেয়েটাকে আবার নতুন করে দেখছে সে। ইচ্ছে করছে উঠে গিয়ে গলা টিপে ধরতে। বৌদিমণি যদি সত্যিই ডেকে জিজ্ঞাসা করেন, একটিও মিথ্যে কথা বেরোবে না মুখ দিয়ে। তা ওখানে দাঁড়িয়ে তুই কি করছিলি? তোমার কাণ্ডে দেখছিলাম। 3 সিঁড়ি ওপরে দাঁড়ালে পার্টিশনের জন্য সাহেব বা দিদিমণি তো দেখতে পেতেন না। তুমি একবার তাকালেই দেখতে পেতে। কিন্তু তোমার কি তখন কোনো দিকে হুঁশ ছিল? ওকে বোঝানোর শেষ চেষ্টা করল মনোহর। না, সাহেবের কখন ডাক পড়ে না পড়ে আমার তো কাছাকাছি থাকাই নিয়ম। দাপটির মানুষটাকে যেন মুঠোর মধ্যে পেয়েছে রূপা। মুখ মুচকে জবাব দিল, বেশ, দিদিমণি জিজ্ঞেস করলে এই কথাই তেনাকে বুঝিও। রূপা দরজার দিকে পা বাড়ালো। ব্যস্ত সমস্ত মনোহর খাটিয়া ছেড়ে উঠে এলো তাড়াতাড়ি। আর রূপা, শোন শোন, আমি তোর কি করেছি যে আমার পিছনে এভাবে লেগেছিস তুই? এসব কথা মনিবদের কেউ বলে? রূপা ঘুরে দাঁড়িয়েছে, মুখের দিকে চেয়েই আছে। একটু গম্ভীর হয়ে তার পাশ কাটিয়ে সোজা এসে খাটিয়া শয্যায় বসল। ঠিক আছে, বলবো না। ওনাদের কি কথা হলো বলে ফেলে তো চটপট। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে মনোহরের। চাপা ঝাঁঝে বলে উঠল, ওখানে গিয়ে বসলি, এতটুকু লাজ লজ্জে নেই তোর? কেউ দেখে ফেললে? দেখে ফেললে ভাববে তুমি আদর করে বসতে দিয়েছ। নাও, আর ঠিক করো না তো। কি কথা হলো বলো না গো, শুনি। উচি এত সাংঘাতিক মেয়ে, এ কি ভাবতে পেরেছে মনোহর? হাতে কাদায় পড়লে যে দশা হয় সেই দশাই তার এখন। আক্রোশ চেপে ওকে দেখে নিল একবার। কাউকে বলবি না তো? পান খাওয়া লাল জিভ কাটল রূপা। মা, এসব কথা মনিবদের বলতে আছে? আমার গা ছুঁয়ে মা কালীর দিব্যি বল। রূপা উঠে এসে একটা হাত সোজা তার বাহুর উপর চালান করল। এই নাও, তোমার গা ছুঁয়ে বললাম, কাউকে বলবো না। খাটিয়ে ফিরে গিয়ে বসল। আর এই মা কালীর দিব্যি, কাউকে বলবো না, বলবো না, বলবো না।
বাহুতে যেন আগুনের ছ্যাঁকা লাগলো মনোহরের। দুর্গা চলে যাবার পর থেকে মেয়েদের স্পর্শ যে কি সে সেটা জানে না। রাগে মাথার ভিতরটা ওদিকে চিরবির করছে এখনো। একটু সামলে নিয়ে বলল, তা কি শুনবি, সাহেবের সঙ্গে বৌদিমণি ছাড়াছাড়ি হয়ে গেছে। এবারে রূপার চোখ গোল। আবার কি গোপন কথা, ছাড়াছাড়ি তো 3 বছর আগেই হয়ে গেছে। আরে না না, সেরকম ছাড়াছাড়ি নয়, কোর্টে ডিভোর্স হয় না, জানিস না? ওসব জানি টানি না, আমি সাদা কথা বুঝি। দোতলায় গেট বসেছে আর দিদিমণি দোতলা ছেড়ে 3 তলায় উঠে গেছেন। তখন থেকেই জানি ছাড়াছাড়ি হয়ে গেল। তা সে নিয়ে কি হলো? সাহেব আবার জোড়া লাগাবার মতলব করছে নাকি? বলে ফিক করে হেসে ফেলল। মনোহর সমঝে দিল, মুখ সামলে কথা বল, কানে গেলে তোর জিভ টেনে ছিঁড়বে। বৌদিমণি সেই কোর্টের ছাড়াছাড়ি কথা বীরদাদাকে লিখেছেন, তাই নিয়ে সাহেবের সঙ্গে একটু রাগারাগি হলো। আহা, ছেলের জন্য জানতে বুঝতে বাকি ছিল। তাছাড়া নিজের ছেলেকে লিখবে না তো কি তোমার ছেলেকে লিখতে যাবে? মনোহর বিরক্ত। এই, শুনতে হয় মুখ বুঝে শুনে যেত, ফোড়ন কাটিস কেন? হ্যাঁ, আচ্ছা ভালো। আর কি বলল? নিচের তলার ব্যাংক মাসে 5,500 টাকা করে বাড়ি ভাড়া দেয়, সেই টাকা এবার থেকে বৌদিমণি নেবার ব্যবস্থা করে গেলেন। এই খবর শুনে রূপা খুবই খুশি। মাসে 5,500? সাহেব রাজি হলেন? আরে হতে হলো শেষ পর্যন্ত, আর কিছু নেই। যা, এবার ওঠ, যা তো যা। খবরদার, যদি কাউকে বলিস তোকে কিন্তু খুন করে এবারে ছাড়বো, আমি বলে দিলাম। মুরত কাত। শরীরে একটা ঝংকার তুলে রূপা খাটিয়া থেকে যেভাবে নামলো, ডুরে শাড়ির আঁচলটা কাত থেকে খসে মাটিতে পড়েই গেল। সেটা তুলে বুক বেরিয়ে পিঠের দিকে ছুঁড়ে মেরে সদর্পে তার কাছে এগিয়ে এলো, প্রায় বুকের কাছে। মনোহর সবাই 3 পা পিছনে সরে গেল। রূপার সঙ্গে সঙ্গে আবার তেমনি কাছে এসে ফুঁসে উঠল। পিছু কেন? গায়ে হাত তোলে দেখি, কেমন মুরত তোমার? নিঃশ্বাসের একটা তপ্ত হলকা লাগলো মনোহরের চোখে মুখে। মাথাটা ঝিমঝিম করছে। সঙ্গে সঙ্গে অনেক দিনের একটা উপসী যন্ত্রণা বুকের তলায় যেন মোচড় দিয়ে উঠছে। হাত দুটো নিষ্পিস করে অবাধ্য হয়ে উঠতে চাইছে। ছদ্মকোপে হিসিস করে রূপা বলল, আমি ভালো কথার মানুষ, অত মেজাজ দেখিও না, বুঝলে? আদর করে গায়ে হাত তোলার লোভ হয়তো, সে কথা বলো। অতখানি কাছ থেকে কটাক্ষ মানে আর এক দফা তাকে বিদ্ধ করে পিছন ফিরে বিজয়িনীর মতো ধীরে সুস্থে ঘর থেকে বেরিয়ে গেল। আর স্থান কাল ভুলে মনোহর হাঁ করে চেয়ে আছে সেই দিকে। বাইরে পা দিয়ে রূপার পান খাওয়া মুখ হাসিতে টসটস করে উঠল। খুব লজ্জা করছে, আবার ছুটিয়ে গিয়ে দিদিমণিকে একটা গড় করে আসতে ইচ্ছে করছে। আজ ওর এত বুকের পাটা শুধু এই দিদিমণিটির জন্যই। দিদিমণি কয়েকটা ব্যাপার শুধু রূপাই জানে, আর কেউ জানে না। সাহেব না, মনোহর না, কেউ না। তার মধ্যে রূপার চোখে যেটা সব থেকে বড় জিনিস, সেটা হলো দিদিমণি রাত থাকতে উঠে 1 ঘন্টা ধরে এক্সারসাইজ করা। এগুলো করার জন্য মেয়েদের নানা রকমের এক্সারসাইজের ছবি ছাপা 2-3টে বইও আছে দিদিমণির। 3.5 বছর ধরে এখানে আছে সে, এই জিনিসটা একদিনও বাদ দিতে দেখেনি দিদিমণিকে। ওর বিশ্বাস অনেককাল ধরেই দিদিমণি এই জিনিস করে আসছে, তা না হলে সব্যঙ্গে এমন পুরুষ্টু স্বাস্থ্যের জোয়ার নামতে পারে না। তাছাড়া আগে সপ্তাহে 1-2 দিদিমণি যে ওই ছাপা বই নিয়ে বাইরে যেত, তাতে রূপার ধারণা রান্না শেখার মতো এসব শেখানোর স্কুল আছে, আর দিদিমণি সেখানেই যান। ওই ছাপা বই কটা উল্টে পাল্টে দেখার লোভ রূপার অনেক দিনের। দেখা মানে ছবিগুলো দেখা। ওই ছবির মেয়েগুলোর অঙ্গে শুধু আটো ইজের আর টাইট কাঁচুলি, শরীর বাঁকানো, চোরানো, ঘোরানো, ফেরানোর হরেক রকম ছবি। 2-1 বার দেখেছে রূপা, তবে আরও দেখবার লোভ আছে। মাত্র 2 মাস আগের কথা, দিদিমণি বাড়ি ছিলেন না, বিছানা ছাড়তে গিয়ে ওই একটা বইও তার বালিশের নিচে পেয়ে গেছিল। স্থান কাল ভুলে তাই দেখতে বসে গেছিল। নিজেও 1-1 বার শুয়ে বসে ওই ছবির মতো করতে চেষ্টা করেছে। সুবিধে হচ্ছে না দেখে শেষে শুধু ছবিই দেখছিল।
দিদিমণির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। চোরের মুখ করে রূপা বই হাতে উঠে দাঁড়িয়েছিল। দিদিমণি কিছু না বলে বিছানায় বসলেন। তারপর সামনের আয়না দিয়ে চোখ বাঁকিয়ে ওকে দেখতে লাগলেন। অপরাধ কতখানি গুরুতর রূপা তখনও ঠাওর করতে পারছিল না। আয়নায় দিদিমণিকে এবারে ভুরু কোঁচকাতে দেখে ওর বুক কাঁপছিল। এই, তুই আবার বিয়ে করবি? মাটি দুফা খুলে রূপা তার মধ্যেই ঢুকে যেতে চাইতো। এমন কথা তাকে কে আর কবে জিজ্ঞাসা করেছে? ওই বই হাতে দেখেই এভাবে শুরু করলেন কি না তাই বা কে জানে। হাঁসফাঁস করে বলে উঠেছিল, এবারে মতো মাপ করে দিন দিদিমণি, আর কখনো এ বই ছোঁব না। আয়না দিয়ে নয়, দিদিমণি নিজেই এবার ওর দিকে ফিরে তাকালেন। বইয়ের কথা তোকে কে জিজ্ঞেস করেছে? বিয়ে করবি কিনা বল। 4 আঙুল জিভ কেটেছিল রূপা। কি যে বলেন দিদিমণি, কি যে বলেন দিদিমণি? শুনেই তো ওদিকে জিভ টসটস করছে। তোর বয়স কত রে? এই 25-26 হবে। দেব ধরে এক থাপ্পড়। তোর বয়স কম হলে 30। না গে দিদিমণি, সত্যি বলছি, 28-29-এর বেশি নয় গো। দিদিমণির চোখ দুটো হঠাৎ কীরকম যেন ঝকঝক করে উঠেছিল। তারপর ঠোঁটে একটু হাস্যও ভেঙেছিল। ঠিক আছে ঠিক আছে, তোর আমি একটা ভালো বিয়ে দিতে চেষ্টা করব। বর তোর থেকে বয়সে বেশ বড় হবে, কিন্তু... দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছিল রূপা। দিদিমণি আবার বলেছিলেন, বড় হলেও তোকে অনায়াসে ঢিট করতে পারবে। যেমন পাজি তুই, বাবারে। যা, পালা। সেদিন ঘর থেকে ছুটে বেরিয়ে বেঁচেছিল রূপা। বুকের ভিতরটা ধুকপুক করছিল। প্রথমে বড় মানুষের ঠাট্টাই ভেবেছিল সবটা, কিন্তু হাজার হোক মেয়ে ছেলে তো সেও। শেষে ঘুরে ফিরেই মনে হয়েছে দিদিমণির মনের তলায় অভিসন্ধি কিছু আছে। আরও আগে থাকতে মনোহরকে কিছু বলা টলার দরকার হলে ওকে পাঠান দিদিমণি। এরপর যখন পাঠাতেন এমন ঠান্ডা চোখে তাকাতেন ওর দিকে যে লজ্জায় আর আধা ভয়ে বুকের ভিতরটা গুড়গুড় করে উঠত। সে ভাবটা এখন অবশ্য কেটে গেছে। আর আজ তো রূপা দিদিমণির সামনেই হেসে ফেলেছিল। বয়সে বেশ বড় লোকটা যে কে দিদিমণি একবারও বলেননি, কিন্তু এটুকুও না বুঝলে রূপার গলায় দড়ি। 1/2 মাইল না যেতে আবার গাড়ি ফেরানোর হুকুম শুনে চিমনলাল সামনের আয়নায় সাহেবের মুখখানা একবার দেখে নিতে চেষ্টা করল। পায়ে ঘেঁষে বসার দরুন ভালো দেখা গেল না। এটা দ্বিতীয়বারের হুকুম। প্রথমবার গাড়ি ডাল হাউসের মাঝামাঝি পথ পার হতে বাড়ির দিকে গাড়ি ফেরানোর হুকুম হয়েছিল। সেদিকে 1/2 মাইল না যেতে আবার তাকে গাড়ি ঘোরাতে বলা হলো, অর্থাৎ ডাল হাউসের দিকেই যেতে হবে। সাহেবের এরকম মতিবিভ্রম চিমন আর কখনো দেখেনি। জয়ন্ত বোস বাড়ির দিকে গাড়ি ফেরাতে বলেছিলেন বাড়িতে ঢুকবেন বলে নয়। হঠাৎ একবার ব্যাংক হয়ে যাবার কথা তার মনে হয়েছিল। তার এই নিজস্ব অ্যাকাউন্টগুলো আর ব্যবসার অ্যাকাউন্টগুলো কলকাতার বিভিন্ন ব্যাংকে ছড়ানো। ওই ব্যাংকে তার আর যশোধরার নামে একটাই জয়েন্ট অ্যাকাউন্ট আছে। এখানে এই ব্রাঞ্চ খোলা শুরু থেকেই ছিল সেটা। এই অ্যাকাউন্ট এ যাবৎ তিনি অপারেট করেননি। যশোধরাই করেছে, ওই করে আসছে। গত 1-1.5 বছরের মধ্যে এই অ্যাকাউন্টে বিশেষ কিছু জমাও পড়েনি। কিন্তু তার আগে যা ছিল সেই অঙ্কটা 1,02,000 কম তো নয়। ঠিক মনে পড়ছে না, তবে বেশি হওয়াই সম্ভব। তার থেকে 60,000 টাকা 1.5 মাস আগে বড় ছেলের নামে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের 40,000 টাকার হীরের সেট গড়ানো হয়েছে বলল। গায়ের সোনার সেট যেরকম ঝকঝক করছিল তাও হালের গড়ানো হতে পারে। এছাড়া মাসের খরচের জন্য 2,500 করে তোলা বরাদ্দ। যশোধরা নিজেই বলেছে জয়েন্ট অ্যাকাউন্ট হালকা হয়ে এসেছে। কি ছিল আর কতদিনের মধ্যে কতটা হালকা হয়েছে জানা দরকার বোধ করেছিলেন হঠাৎ। গেলেই ব্যাংক ম্যানেজার খাতির করে তার সামনে খাতা খুলে ধরবে। কথার ছলে স্ত্রীর নিজস্ব অ্যাকাউন্টে বা ছেলেদের অ্যাকাউন্টে কত আছে বা ওদের কার নামে কি ফিক্সড ডিপোজিট আছে না আছে তাও 2 মিনিটেই জেনে নিতে পারেন। ম্যানেজার বা ব্যাংকের কেউ ডিভোর্সের খবর রাখে না। টাকা থাকা না থাকাটা বড় কথা নয়, ছেলেদের বঞ্চিত করা কোনোদিন কল্পনার মধ্যেও ছিল না তার। আর নিজেদের ওই জয়েন্ট অ্যাকাউন্টের দিকেও হয়তো কখনো ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করতেন না।
এখনো ব্যাংকে কি আছে কি নেই সেটা সমস্যা নয়, তার প্রতি যশোধরার প্রায় অস্তিত্ব শূন্য নির্ভরতার রকম ফের বড় একটা দেখেননি কখনো। এটুকুর উপর প্রচণ্ড আস্থা ছিল জয়ন্ত বোসের। আর ঠিক এই জায়গাটুকুতেই তেমনি প্রচণ্ড একটা ঘা খেয়েছেন যেন আজ। 3 বছর আগে বরং কিছুটা সতর্ক ছিলেন তিনি। তখন ওর আচরণে এতটুকু তফাৎ দেখলে তার সেনদৃষ্টি এড়াতো না। তখন আর তারপরেও বলতে গেলে এই টানা 3 বছরই আরও বাধ্য, আরও নির্ভরশীল, আরও অনুগত মনে হয়েছে যশোধরাকে। যেমন দেখে অভ্যস্ত তিনি তার থেকে বেশি দেখেছিলেন বলে উল্টে বরং মায়া হতো অনেক সময়। মনে মনে তার সহিষ্ণুতার প্রশংসাও করতেন, সদয় ব্যবহারও করতেন। এখন দেখছেন অসতর্কতার ফাঁদে ফেলা হয়েছে তাকে। যতবার একথা মনে হয় দুদিকের চোয়াল কঠিন হয়ে ওঠে। আসলে 3 বছর আগেই বিদ্রোহটা শুরু হয়েছে। 3 বছর আগেই বিশ্বাস আর নির্ভরতায় ফাটল ধরেছে, আনুগত্যের ভিত ধসেছে। কিন্তু মাত্র 3 বছরের মধ্যে কোনো মেয়ের সত্তা শুদ্ধ এমন বদলাতে পারে? রূপ না থাকলেও স্বাস্থ্যের আকর্ষণ কম বেশি বরাবরই ছিল। সেও এতটুকু অসাধারণ কিছু ভাবতেন না জয়ন্ত বোস। কিন্তু সে অতি চেনা একজন কথাবার্তায়, হাবে ভাবে, আচরণে, হাসিতে, ভ্রুভঙ্গিতে, অনায়াস খুশিতে বা অভিমানে নিজেকে এমন লোভনীয় করে তুলতে পারে? এতকাল জয়ন্ত বোস নিজের তাগিদে, নিজের তাড়নায় যখন খুশি দখলের হাত বাড়িয়েছেন। কিন্তু আজ প্রথমেই নিজের অগোচরের কিছু ব্যতিক্রম দেখে যেন হঠাৎ লুব্ধ হয়েছিলেন তিনি। ক্রমে লোভ বাড়ছিল, ভালো লাগছিল তার। এই ভালো লাগানোর মাধুর্যটুকুই অনাবৃত হচ্ছিল একটু একটু করে। আর তেমনি সহজে যশোধরা আজও প্রত্যাখ্যানও করেছে তাকে। শুধু তাই নয়, রমণীয় কৌতুকে রাতে তাকে 3 তলায় আসতেও বলেছে। নিচে আসবে বলেনি, তাকে যেতে বলেছে। অবলীলাক্রমে নিজের জোরের দিকটাই দেখিয়ে দিয়ে গেছে। না, রাতের চিন্তা এখন আর জয়ন্ত বোসের মাথায় নেই। তবু রমণীর সেই আমন্ত্রণ আর হাসি বিড়ম্বনার বিন্যাস আর টুকরো টুকরো কৌতুক কথা এখনো চোখে লেগে আছে, কানে লেগে আছে। সেসব এমনি যে এখনো কৃত্রিম ভাবা শক্ত। মাত্র 3 বছরে সত্তার এমন রূপান্তরও সম্ভব? 3 বছর কেন, মাত্র 1.5 মাস আগে এমনি এক সকালের ভোগসজ্জায় ঠিক এই রমণীর কতটুকু দেখেছিলেন তিনি। গাড়ি আবার ফেরাতে বললেন। যশোধরা আজই তার সই করা চিঠি নিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করবে। ম্যানেজার তাকেও খাতির করে। আজই ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টের লেনদেনের হিসেব নিতে যাওয়ার সংকল্প বাতিল করে দিলেন। তার দরকারও নেই। ইনকাম ট্যাক্সের প্রয়োজনে মাত্র 3 মাস আগে ওই অ্যাকাউন্টের বছরের লেনদেনের স্টেটমেন্ট পেয়েছেন। অফিসে তার কপি আছে। আর এই 3 মাসের উইথড্রলের খবর মোটামুটি জানাই আছে তার। কলকাতার 3 জায়গায় 3 রকমের অফিস তার। একটা ডালহাউসের স্কোয়ারে, একটা পার্ক স্ট্রিটে, আর একটা সুদূর দক্ষিণ কলকাতায়। শেষেরটিতে কিছু নিজস্ব জমির ওপর 2 ঘরের অফিস, কারখানা আর গোডাউন। ডালহাউসে আর পার্ক স্ট্রিটের অফিস বলতে গেলে বড় বিল্ডিংয়ের একখানা করে মাঝারি সাইজের ভাড়া করা ঘর। দোরগোড়ায় কোম্পানির নামে ছোট্ট নেম প্লেট। ভিতরে পার্টিশনের ছোট দিকে নিজে বসেন, বড় দিকে একজন ক্লার্ক, 2 জন অ্যাকাউন্টস ক্লার্ক আর একজন স্টেনোটাইপিস্ট। অফিসের বড় জাঁকজমক আগেও ছিল না, এখনও নেই। কেন নেই সে শুধু তিনিই জানেন। যে অফিসেই আসুন তিনি, কর্মচারীরা তক্ষুনি টেলিফোন করে অন্য 2টো অফিসকে জানিয়ে দেয় সাহেব কোথায় আছেন। দক্ষিণ কলকাতার অফিস বা গোডাউনে সপ্তাহে 2-1 দিনে বেশি যাওয়ার দরকার হয় না। ওই 2 জায়গায় বসেই আরও কিছু ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ তার। হুকুম মতো একজন অ্যাসিস্ট্যান্ট ব্যাংক স্টেটমেন্টের ফাইল টেবিলে রেখে গেল। যেটি দরকার সে স্টেটমেন্টের ওপর চোখ বুলিয়ে নিলেন জয়ন্ত বোস। বছরের শুরুতে জমার অঙ্ক 2,27,000, শেষ ব্যালেন্স 1,26,000। মাসে 2,500 টাকা বরাদ্দ খরচ তোলা হলে মাত্র 30,000 টাকা কম থাকার কথা, অর্থাৎ 1,97,000 থাকার কথা। তার মানে সমস্ত বছরে 61,000 বাড়তি তোলা হয়েছে। অবশ্য এর মধ্যে তাকে বলে পুরনো গাড়ি বেচে নতুন গাড়িও কেনা হয়েছে। পুরনো গাড়ি বিক্রির টাকা জমা পড়ার কথা, কিন্তু তা তো পড়েনি।
3 মাস আগের 1,26,000 ব্যালেন্সের মধ্যে এখন কত থাকতে পারে মনে মনে একটা হিসেব করে নিলেন জয়ন্ত বোস। বড় ছেলেকে 60,000 টাকা তুলে দেওয়া হয়েছে আর 40,000 টাকায় হিরের সেট হয়েছে। তাহলে বড় জোর আর 26,000 থাকা সম্ভব। কিন্তু জয়ন্ত বোসের ধারণা 6,000ও নেই। একবার ইচ্ছে হলো টেলিফোন তুলে ব্যাংকের ম্যানেজারকে বলে দেয় রেন্ট চেক কারো নামে ট্রান্সফার করবার দরকার নেই, তার সই করা চিঠি যেন ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেওয়া হয়। ক্রুদ্ধ হলে এই গুছে কিছু হেস্তনেস্ত করে ফেলা তাড়না মাথার দিকে ঠেলে ওঠে তার, কিন্তু এরকম কাঁচা কাজ জয়ন্ত বোস কখনো করেন না। 2-1 মাসের মধ্যেই তিনি সব কিছু ফয়সলা করে ফেলবেন। শুধু ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়েই যশোধরা যদি নিজের বা ছেলেদের সম্বল আলাদা করে ধরে রাখতে চায়, তাহলেও তাকে ক্ষমা করতে আপত্তি নেই তার। ভাবনায় ভাবনায় মাথা ঠিক থাকছে না, এরকম কথা ইদানিং তার মুখ থেকেই 2-1 বার শুনেছেন। মনের রোগও রোগী, যদিও মাথা ঠিক রাখার মতো আনুগত্য আর বিশ্বাস কেন যেন তিনি তার কাছ থেকে আশা করেছিলেন। তবু 3 বছর যাবৎ যেই পরিস্থিতির মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, অতখানি মনের জোরের অভাব হলে সত্যিই দোষ দেওয়া যায় না। কিন্তু তাকে নাকচ করার মতো মনের জোর তাহলে সে পেল কোথায়? এই জায়গাটাতেই মিলছে না। আজ আরও অনেক কিছুই মিলছে না, দেখা যাক। অ্যাটর্নি ব্রিজেশ ধরকে দরকার এবার। একজন অ্যাসিস্ট্যান্টকে বললেন ফোনে তাকে এখানে ডেকে পাঠাতে। আলমারির লকার থেকে 2টো মোটা চেক বই বার করলেন। 2টো ইউনিটের যাবতীয় চেক যে রয় সই করে। আগে করত যে বোস, যশোধরা বোস, এখন যশোধরা রায়। বই 2টো খুলে উল্টে দেখলেন শিলের ওপর অনেকগুলো ব্ল্যাঙ্ক চেক সই করা আছে। কখন দরকার হয় তাই 10-15 দিন অন্তর এরকম একগাদা করে চেক সই করিয়ে রাখা হয়। পরে তারিখ আর টাকার অঙ্ক বসিয়ে দিলেই হলো। কিছুদিনের কাজ চলে যাবার মতো ব্যবস্থা আছে। ইউনিট 2টোর ফাইল বার করলেন। যে ফাইল যশোধরার কাছে যায় এবং চিঠিপত্র সই হয়ে আসে। যা খুঁজলেন পেলেন, লেটার হেডে সাদা প্যাডের নিচে যে রয়ের সই। হঠাৎ প্রয়োজনে কথা ভেবে এরকম কিছু সইও করিয়ে রেখেছিলেন তিনি। এরপর ওই 2টো ইউনিটের সঙ্গে এই নামের অর্থাৎ যশোধরা রায় যোগ থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার। ছেঁটে দেওয়া দরকার হলে জয়ন্ত বোসকে কিছুই করতে হবে না, সই করা লেটার হেডে স্বেচ্ছায় ইস্তফার বয়ান টাইপ করে নিলেই হলো। জয়ন্ত বোস বিমনা হয়ে পড়লেন একটু, হয়তো বেশিই ভাবছেন তিনি। তার ব্যবসায় যশোধরার যেটুকু অস্তিত্ব সে শুধু নামেই। ইনকাম ট্যাক্সের বোঝা কিছু হালকা করা আর কিছু আইনের জটিলতা এড়ানোর এরকম কৌশল কে না জানে। যশোধরাও এসব নিয়ে তো কখনো মাথা ঘামায়নি। আজ তিনি তেতে উঠেছিলেন 2টো কারণে। এক, বড় ছেলেকে চিঠি লেখা হয়েছে, কিন্তু ভেবে দেখতে গেলে সেটা তো এমন কিছু বড় ব্যাপার নয়। কারণ জয়ন্ত বোসের প্ল্যান বরবাদ না হয়ে গেলে কারোরই কিছু জানতে বাকি থাকতো না। এক্ষেত্রে আরও বছর 2-2.5 আগেই আর এক মিসেস বোসের পদার্পণ ঘটে যেত। তখন তো জানাজানি হতোই। তা যখন হয়নি, যশোধরা বোকার মতো ওসব লিখে মাঝখান থেকে ছেলেটার মেজাজ বিগড়ে দিয়েছে। দ্বিতীয় কারণ, ব্যাংকের ওই চিঠি সই করিয়ে নিতে আসা। নিজের বা ছেলেদের সংস্থানের জন্য যা করেছে খোলাখুলি করেছে। যখন যা করেছে বা করতে চেয়েছে সোজাসুজি বলেই দিয়েছে। এছাড়া আজ আর যা কিছু দেখেছেন তা সবটুকুই পুরুষের কাছে লোভনীয় ব্যাপার। এমনকি আজ তাকে বাতিল করা আর সরস কৌতুকে রাতে আমন্ত্রণ জানানোর মধ্যেও সত্তার যে শতচ্ছরিত রূপ দেখেছেন তা কম লোভনীয় নয়। তাহলে তাহলে হঠাৎ অমন ধাক্কা খেয়ে বসলেন কেন তিনি? বিশ্বাস বা আনুগত্য বা নির্ভরতার ভিত একেবারে ধূলিসাৎ ভাবছেন কেন? তাহলেও কেন যেন স্বস্তি বোধ করছেন না। আগে থাকতে বিপদের গন্ধ পান তিনি, বিপদের সম্ভাবনার অনাগত ছায়া দেখেন। এই অস্বস্তি সেই গোছের। অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিল, স্যার, বিজেশ ধর অফিসে নেই, তার বাড়িতে ফোন করা হয়েছিল। মিসেস ধর ফোন ধরে আছেন। মিস্টার ধর বাড়ি আছেন কি নেই কিছু বলেননি স্যার। তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, বিশেষ দরকার বললেন। ফোন ছেড়ে দিতে বলো, আমি 2 মিনিটের মধ্যে রিং করছি। অ্যাসিস্ট্যান্ট চলে গেল।
ছাদচূড়া পার্টিশনের ওপাশে ফ্রেমে আটা ঘষা কাচের দরজা টেনে দিলে এদিকে বা ওদিকের কোনো কথা অন্য দিক থেকে শোনা যায় না। ডাইরেক্ট লাইনে রিসিভার তুলে নিয়ে নম্বর ডায়াল করতে লাগলেন। ভুরুর মাঝে বিরক্তির ভাঁজ একটু। লোকটা দিনের বেলাতেই মদে বেহুঁশ হয়ে আছে কিনা কে জানে। আরতি ধরে দরকারি কথা শোনার আগ্রহ খুব একটা নেই। তার দরকারি কথা মানে তো ওই মান অভিমানের কথা আর কিছু পরোক্ষ অনুযোগের কথা। 6-7 মাস যাবৎ একটুখানি সবুজ সংকেতের আশায় ছিল, সেটা পেলে ব্রিজেশ ধরের সঙ্গে তার বিচ্ছেদের মামলা এতদিনে হয়তো ফয়সালার দিকে গড়াতো না। জয়ন্ত বোস কোনো কপটতার আশ্রয় নেননি, কিন্তু নিজের উপর একটু বেশি আস্থা ছিল আরতি ধরের। ফলে নিজের জালে নিজেই জড়িয়েছে। জয়ন্ত বোস নিজের মনোভাব প্রায় স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। এখন হয়তো আর খুব বেশি আশা রাখে না, তা বলে একেবারে হালও ছাড়েনি হয়তো। ফোনে আরতি সুরেলা গলায় সাড়া পেলেন। আরতি বলছি। জয়ন্ত। বুঝেছি। কানের পর্দায় হালকা হাসির মৃদু আঘাত। কী ব্যাপার, বাড়িতে হঠাৎ খানা তল্লাশি? ব্রিজেশ কোথায়? ওদিক থেকে কৌতুক ছোঁয়া বিস্ময়। কী ব্যাপার, আপনার দোতলার সঙ্গে 3 তলার মুখ দেখা দেখি বন্ধ নাকি? যশোধর রায়ের কি বিশেষ কাজে কাল বিকেলে গাড়িতে সে হন্তদন্ত হয়ে দেরাদুল চড়ে গেল, আর আপনি কিছু জানেনও না? অন্য লোকজনের সামনে আরতিধর তাকে আপনি করেই বলে। এখন ডাইরেক্ট টেলিফোনে কথা হচ্ছে জেনেও আপনি করেই বলছে। বিদ্রুপের আভাসও অস্পষ্ট নয়। জয়ন্ত বোস সত্যিই থমকেছেন একটু। দেরাদুনে যশোধরার কী আবার বিশেষ কাজ থাকতে পারে? সেখানে বড় ছেলে বীরু আছে, তার কাছে হঠাৎ ব্রিজেশকে পাঠাতে যাবে কেন? মায়ের চিঠি পেয়ে ছেলে রেগে গেছে, তার মাথা ঠান্ডা করার জন্য হুট করে একজন বাইরের লোককে পাঠিয়ে দেবে যশোধরা? বড় ছেলের সঙ্গে সে এমন কিছু অন্তরঙ্গ মানুষ তো নয়। ওদিক থেকে আবার একটু হালকা হাসি কানে ঘা দিয়ে গেল। কি হলো বলে দুর্ভাবনায় ফেললাম নাকি? না না, বলছি ব্রিজেশ কেন গেছে জানো? ওই আপনাদের বাড়ির দলিল টলিলের কথা কি যেন বলছিল, এর মধ্যে কমল আর সূর্য এসে গেল, তাইতে চাপা পড়ে গেল। জয়ন্ত বোস উৎসুক একটু। কমল কমল বাড়ি ফিরেছে? উমা, সে তো কবেই ফিরেছে, আপনি খবরও রাখেন না। আপনাদের কথাই হচ্ছিল। আমাদের কথা? আমাদের মানে? এই আপনারা যশোধরার। যশোধরের নাম শুনে জয়ন্ত বোস আবার এক প্রস্ত থমকালেন। গত 3 বছরের মধ্যে যশোধরা বলতে গেলে প্রায় অনুপস্থিত এদের কাছে। সূর্য, অর্থাৎ সূর্য রায়ের নামটা শোনার সঙ্গে সঙ্গে কেন যেন ইলেকশনে ইন্দিরা গান্ধী জেতার ব্যাপারে মহাত্মাদের আশীর্বাদের সে বড় বিজ্ঞাপনটার কথা মনে পড়ে গেল জয়ন্ত বোসের। সেই সঙ্গে একটু অস্বস্তিও। ওটা নিয়ে এখনও খুব ভালো করে ভাবা হয়নি, কিন্তু ভাববার ব্যাপার আছে। কি বলছিল? অত জানি না, ঢের হয়েছে, চঞ্জাবলী হবার বাসনা আর নেই। বলছি, বাড়ির দলিলের কথা কি বলছিলে? পলকা ঝগড়া সুরে জবাব এলো। আমার হাজবেন্ডের ক্লায়েন্টের খবর আপনাকে আমি কেন দেব মশাই? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ওদিকে কৌতুকের সঙ্গে যেন আর এক প্রস্থ বিদ্রুপ করল। অবলা মহিলা কিন্তু একলা বাড়িতে, এখনই আসবেন? জবাব না দিয়ে জয়ন্ত বোস রিসিভার নামিয়ে রাখলেন। হাত ঘড়িতে 12:30। 1:30টার মধ্যে ফিরতে পারবেন আশা করা যায়। হাতে কাজ খুব বেশি নেই, কিন্তু অনেক ভাববার আছে। একটু আগেও তার চিন্তা যশোধরার সপক্ষে যুক্তি খুঁজছিল। এই টেলিফোনের ফলে স্নায়ুগুলো টান টান হয়ে গেল আবার। দোতলার জানলায় দাঁড়িয়ে গাড়িটা দেখেছে আরতি ধর। রাস্তার ধারে দোতলার এই ছিমছাম ফ্ল্যাটটা ব্রিজেশ ধর 2 বছর আগে কিনেছিল। দোতলায় উঠে বেল টিপতে হলো না, তার আগেই আরতি ধর দরজা খুলে দিল। হাসি মুখে অভ্যর্থনা জানালো। আজ অসময়ে বড় ভাগ্য দেখা যাচ্ছে যে। তাকে বসার জায়গায় নিয়ে এলো। পাশে শোবার ঘর। আরতি ধর সোজা তাকেও ও ঘরে নিয়ে এলেও অবাক হবার কিছু ছিল না। বসুন, ধেয়ে পেয়ে আপনি কী শুনতে এলেন ভেবে পাচ্ছি না। তুমি ছেড়ে এখনও আপনিই বলছে। জয়ন্ত বোস তখনও দাঁড়িয়ে এক নজর দেখে নিলেন।
ঢিলে ঢালা বেশবাস, শাড়ির আঁচলটা আলতো করে কাঁধের ওপর ফেলা, তার আধখানা কাঁধের পাশ দিয়ে অনেকখানি ভেঙে পড়েছে। আরতিধরের বয়স এখন ৩৫, ২১ বছরে বিয়ে হয়েছিল, ছেলেপুলে হয়নি, আর হবে এমন আশাও নেই। ফর্সা রং, কোঁকড়া চুল, বয়সকালে বেশ সুন্দরীই ছিল, তবে এখনও হেলাফেলার নয়। ঢলঢলে হাসি হাসি মুখ, গানের গলাটা খুবই ভালো, এখনও চর্চাও আছে। গান করার সময় মুখখানা আরও মিষ্টি দেখায়। বিয়ের কিছুদিনের মধ্যেই তার ধারণা হয়েছে কাকা আর কাকিমা তাকে অপাত্রে ফেলে দায় সেরেছে। বোকার মতো তখন আপত্তি করেনি বলেই নিজের রাগ, আর যার ঘরে এসেছে তার উপর দ্বিগুণ রাগ। সেই রাগ মনে চেপেই শুরু থেকে স্বামীর ওপর দখল নিয়েছে আর তাকে দাবিয়ে রেখেছে। স্বামীর প্রতিষ্ঠার পিছনে, আরতিধর যদিও সেটাকে প্রতিষ্ঠা ভাবে না, তো স্বামীর প্রতিষ্ঠার পিছনে কাকার কিছু অনুগ্রহ ছিল, সেই কারণেও তার উপর প্রতিপত্তি। স্বামীটিকে খোকার মতো কাজে বা ঘরে বসিয়ে সে নিজের ইচ্ছে মতো চলেছে, ক্লাব পার্টি করেছে, সিনেমা থিয়েটার জলসায় হানা দিয়েছে। গানের ব্যাপারে সাহায্যের আশা থাকলে কাউকে একটু একটু প্রশ্রয় দিতেও আপত্তি করেনি খুব। এমনি করে একাধিক পুরুষের কাছাকাছি এসেছে, কিন্তু শেষ পর্যন্ত বাতিলও করেছে আবার। অনেককে নিয়ে অনেকবার নতুন করে ঘর বাঁধার কথা ভেবেছে, চূড়ান্ত ফয়সালার কাছাকাছিও এগিয়েছে দুই একবার, তারপর নিজে থেকেই সরে এসেছে। খুব বেশি দিন ভালো লাগার মতো পুরুষ এই বিশ্ব সংসারে আর নেই যেন। দুদিন যাকে ভালো লাগে একটানা 10 দিন আর তাকে ভালো লাগে না। স্বভাবে বা আচরণে বা সব দিক মিলিয়ে কিছু না কিছু খুঁত বেরিয়েই পড়ে, আর দেখতে দেখতে সেই খুঁতটাই বড় হয়ে ওঠে। নিজের এই স্বভাব জানে বলে যতই প্রশ্রয় দিক, কারো কোনো বড় দখলদারির সম্ভাবনা এড়িয়েই চলত। অপরের কথা ছেড়ে নিজের ঘরের লোকের দখল নিতে আসাটাও তার মন মেজাজ আর বিবেচনা সাপেক্ষ। ব্যতিক্রম ঘটে গেছে শুধু এই একজনের বেলায়, আর তাও প্রায় অবেলায়। বয়স যখন ৩২ গড়িয়েছে তখন পুরুষের সন্ধান মিলেছে, কিন্তু তারপরেও সেই পুরুষ দীর্ঘ ২.৫ বছরের ওপর দূরের মানুষ। হ্যাঁ, ততদিনে সমস্ত ধৈর্য খুইয়ে বসেছিল আরতিধর। অঘটন ঘটেই গিয়েছিল, সেই অঘটনের বর্ষে ফেলেই চূড়ান্ত নিষ্পত্তির দিকে তড়িঘড়ি এগোতে চেয়েছিল সে। তারই জের চলছে এখনো, নিষ্পত্তি হয়নি। অথচ এই লোকই এখনো একমাত্র প্রবল পুরুষ তার চোখে। ধার ধার গলায় আরতি বলল, দয়া করে আসা হয়েছে যখন বসলে খুশি হব। কি আনবো, চা, কফি না কোল্ড ড্রিঙ্ক? জয়ন্ত বসু মৃদু হেসে জবাব দিলেন, কিছু দরকার নেই, তুমি থাকলেই হবে। আমি? শব্দ করেই হাসলো আরতি। তা কত দূরে থাকলে হবে? আপাতত যেখানে আছো সেখানেই। খবরটা কি চটপট বলো দেখি, আমার সত্যিই একটু তাড়া আছে। কাঁধের প্রায় খসে পড়া আঁচলটা তুলে আবার যথাস্থানে ফেলল আরতি। হাসতে অসুবিধে হলেও হাসছে। কোনো খবর বলার জন্য আমি কাউকে এখানে ডেকে আনিনি কিন্তু, আর জানলেও আমি বলবো এরকম আশা করার কারণটাই বা কি? জয়ন্ত বোস কাছে এগিয়ে এলেন, অনায়াসে এবং খুব কাছে। হাত দুটো তার দুই কাঁধে তুলে দিয়ে আঙুলে করে জোরেই চাপ দিলেন একটু। তুমি না বলতে চাইলেও আমি টেনে বার করতে পারি। তার মুখের সামনে নিজের মুখ নামিয়ে আনলেন একটু। দেখবে? তা যে পারে মনে মনে অন্তত স্বীকার না করে উপায় নেই আরতির। আস্তে আস্তে হাত দুটো সরিয়ে দিয়ে নিজেও সরে দাঁড়ালো একটু। দেখে কি লাভ? আজকাল আমাকে এড়িয়ে চলা হচ্ছে, সেটা বুঝতে আমার খুব অসুবিধে হয় না। তার থেকে এভাবে আর কতকাল চলতে পারে এটা তো আমার জেনে নেওয়া ভালো, তাই না? জয়ন্তবাবু সে বিরক্তি চাপা থাকলো না খুব। ডোন্ট বি সিলি আরতি। ধূপ করে সোফায় বসলেন। আমি ব্যস্ত ছিলাম আর এখনো খুব ব্যস্ত আছি। ভুল যদি কোথাও হয়ে থাকে তো সেটা তোমার। আমি তো কখনো তোমাকে ভুল বোঝাইনি আরতি, কোনো রকম ছলচাতুরিও করিনি, বরং যেটুকু সতর্ক করা দরকার তোমাকে তাও করেছিলাম। তবু বলছি, এদিকের ফয়সালাটা আগে হতে দাও, তারপর দেখছি। কথাগুলো নির্ভেজাল সত্যি বলেই ভিতরটা চিরবির করে উঠল আরতিধরের। বরং বিততে পারলেই সুবিধা।
তবু বোকার মতো রাগ করবে না সে। গলার স্বরে একটু শ্লেষ মাখিয়ে জিজ্ঞাসা করল, আর ফয়সালের বাকি কি? কমলগুপ্তর আশা এখনো আছে নাকি? দুর্বল জায়গাতেই ঘা পড়ল একটু। জীবনের দুর্বার অন্ধ আবেগ শেষ পর্যন্ত একটি রমণীর কাছে ব্যাহত হয়েছে, সে কমলগুপ্ত। উদ্গত অসহিষ্ণুতা ভিতরে ঠেলে দিয়ে মাথা নাড়লেন। না, নেই। আচ্ছা, কমল আর সূর্য কেন এসেছিল? আরতি জবাব দিল, আমার খুড়তুতো বোন আর তার ভাবিবর আসবে, তার আবার কেন কি? না, ওরা যশোধরার কথা কি বলছিল? ওরা নয়, কমল খুব প্রশংসা করছিল আর তার সঙ্গে একবার দেখা করার কথা বলছিল, কিন্তু ও বাড়ি গিয়ে দেখা করার ব্যাপারে সূর্যের আবার খুব আপত্তি। তা কমলের হঠাৎ তার সঙ্গে দেখা করার ইচ্ছে কেন? জানি না। যাক, কমলের আশা যদি গিয়েই থাকে তাহলে ফয়সালের আর কি? যশোধরের সঙ্গে ডিভোর্স তো 3 বছর আগেই হয়ে গেছে। এই প্রসঙ্গটাই বিরক্তিকর এখন। জয়ন্তবাবু স্পষ্ট করে জবাব দিলেন, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু তবু সে আমার জীবন থেকে একেবারে সরে যায়নি এখনো পর্যন্ত। যাবে কি না সেটা আমার বিবেচনা। গেলে তোমাকে আমার দরকার হবে, আর তখন নিজেই আমি তোমাকে ডেকে নেব। তা ফোনে বাড়ির দলিলের কথা কি বলছিলে? ওই লোকের কাছে তার দাম কতটুকু, এই কথাগুলো থেকে আরতি সেটা আবার নতুন করে বুঝে নিল। তার প্রয়োজনে ডাকবে, তার আগে নয়। এমনকি যশোধরার সম্পর্কেও আরও বিবেচনা শেষ হলে তারপর। রাগে ফর্সা মুখ লাল হবার উপক্রম তার, কিন্তু তাতে লাভ হবে না। যতটুকু চেনার ভালো করেই চিনেছে। এই মুহূর্তে কিছু দুঃসংবাদ দিয়ে এই প্রবল পুরুষকে দিশেহারা করে তুলতে পারলে বরং ভিতরটা ঠান্ডা হতে পারে, কাজও হতে পারে। এই দুপুরে ছুটে এসেছে যখন, দলিলের ব্যাপারটা একেবারে ফেলনা কিছু নয় হয়তো। সাদামাটাভাবেই জবাব দিল, ওই বাড়ির দলিল আর শ্রীমতী যশোধরের কি উইল আর চিঠিপত্র নিয়ে দেরাদুনে তার বড় ছেলের কাছে যাচ্ছে, এটুকুই শুধু শুনেছি। এটুকু শোনার ফলে লোকটার মুখে বিস্ময়ের আঁচড় দেখে আরতি আবার হেসেই বলল, আমি জানতুম দলিল যার নামেই হোক, বাড়ির আসল মালিক জয়ন্ত বোস। সে কথা বলতে বিজু এমন হাসলে যে গায়ে জ্বালা ধরে যায়। তারপর শুনলাম বাড়ির 16 আনাই নাকি যশোধরার। মহিলার প্রশংসায় তো ওই লোক এমন পঞ্চমুখ আজকাল, আমার সন্দেহ হচ্ছে ও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার বোধহয় একুল উকুল দুকুলি গেল। স্বামী ব্রিজেশকে বিজু বলে ডাকে আরতিধর। জয়ন্ত বোস শেষের কথায় কান দিলেন না। তা ব্রিজেশ বলল বাড়ির 16 আনার মালিক যশোধরা? বলল তো। ভালো কথা। মাসে 5,500 টাকা ব্যাংকে ভাড়ার চেক যশোধরার দেবীর নামে ট্রান্সফারে সেই চিঠি সই হয়ে গেছে। ভিতরে আর এক দফা নাড়াচাড়া পড়ল জয়ন্ত বোসের। চাউনি স্থির হয়ে আছে। তা সে চিঠির কথাও ব্রিজেশ তোমাকে বলেছে? ওই মুখের দিকে চেয়ে আরতি এখন আনন্দ পাচ্ছে বেশ। বেশি কিছু জানে না বলেই আফসোস। না না, বলেনি কিছু। টেবিলের ওপর টাইপ করা চিঠি পড়েছিল, তাই নিজেই দেখেছি। যশোধরা দেবীর ওপর বোস সাহেব হঠাৎ এত দরাজ হয়ে উঠলেন কেন জিজ্ঞাসা করতে বিজু বলল, হয়ে ওঠেননি এখনো, কাল পড়ে হবেন। তারপরে মিনমিন করে আপনার শ্রীমতীর কত প্রশংসা আবার। আমার মনে হচ্ছিল বিজুর মুন্ডুখানা ও আপনার শ্রীমতী বেশ ঘুরিয়েই দিয়েছে। গাড়ির পেছনের সিটে জয়ন্ত বসুর শরীরটা স্থানুর মতো নিশ্চল, কিন্তু মগজে দুটো প্রশ্ন টকবক করে ফুটছে। এক, কমলগুপ্ত যশোধরের সঙ্গে দেখা করবে ভাবছে আর সূর্যরায় তাতে আপত্তি করছে। 2, বাড়ির দলিল নিয়ে ব্রিজেশধর হঠাৎ দেরাদুনে চলে গেল। কমল বা সূর্যর সঙ্গে দেখা না হলে প্রথম চিন্তার হদিশ মেলা সম্ভব নয়। ও চিন্তা আপাতত মাথা থেকে সরিয়ে দিয়ে পরের চিন্তাটা এগিয়ে নিয়ে এলো। ব্রিজেশ অ্যাটর্নি মানুষ, বাড়ির ওই দলিলে বেনামদার মালিকের অধিকার কতটুকু এ তার অন্তত ভালো জানার কথা। ওই জমি বা বাড়ির প্রতিটি কপরদক কোথা থেকে এসেছে, কোর্টে তার ফয়সলা হতে কতক্ষণ লাগবে, সেটা যশোধরা না বুঝতে পারে, কিন্তু ব্রিজেশধর এমন জোর আর এত উৎসাহ কোথা থেকে পাচ্ছে?
হঠাৎ স্নায়ুগুলোর ওপর কিছু একটা সম্ভাবনার ঘা পড়ল যেন। সোজা হয়ে বসলেন। সম্ভাবনাটা তক্ষুনি বাতিল করতে চাইলেন অবশ্য, কারণ বাড়ির ওই জমি কেনা হয়েছিল 9 বছর আগে। তখন তিনি 3 সপ্তাহের জন্য জরুরি কাজে দিল্লি চলে গিয়েছিলেন। যাবার আগে সব ব্যবস্থা পাকা করে যশোধরাকে যথাযথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। 9 বছর আগে সেই ব্যবস্থার কিছু রকমফের হয়েছে বলে তো মনে হয় না। তবু ভিতরটা খুঁতখুত করে উঠল বলে গাড়িটা হঠাৎ আরেকটা রাস্তায় ঘোরাতে বললেন, আলিপুর রেজিস্ট্রেশন অফিসের দিকে। পকেটের টাকা ছড়ালে 2 দিনের কাজ 2 ঘন্টায় হয়, আরও বেশি ছড়ালে সকলের হাত আরও দ্রুত নড়ে। বছর, মাস আর সম্ভাব্য সময় বলতে ঘণ্টাখানেকের মধ্যেই জমির দলিলের রেজিস্ট্রি করার নকল তার সামনে এনে ধরা হলো। তারপর নিজের চোখ দুটোকেই যেন বিশ্বাস করতে পারছেন না জয়ন্ত বোস। দুচক্ষু স্থির, তার স্তব্ধ হয়ে গেছেন তিনি। যে দামে ওই জমি কেনার মৌখিক চুক্তি করে গিয়েছিলেন তিনি, কার্যত তার থেকে ঢের কমে জমিটা কেনা হয়েছে। কিনেছেন যশোধরার বাবা বিশ্বেশ্বর রায়, জয়ন্ত বোসের শ্বশুর। তার 15 দিন বাদে সেই জমি তিনি নিঃশর্তে একমাত্র মেয়ে অর্থাৎ যশোধরাকে দান করে গেছেন। সেই দানপত্রে সাক্ষী হিসেবে সই করেছে শ্বশুরের ছেলে আর তার 2 নিকট আত্মীয়। হ্যাঁ, জলের মতো সবই সহজ আর স্পষ্ট এখন। চুক্তির বাদবাকি টাকা জমির মালিককে যশোধরা ব্ল্যাকে দিয়েছে, আর রেজিস্ট্রিতে জমির যে দাম লেখা আছে সেই টাকা আগে বাপের নামে ব্যাংকে জমা দিয়েছে। সেই টাকায় বিধিবদ্ধভাবে জমি কিনে মেয়ের নামে সেটা দানপত্র করে দিয়েছেন তিনি। তাতেও এতটুকু খুঁত নেই। শ্বশুরা জীবিত নেই, তিনি অত টাকাই বা পেলেন কোথায়? 9 বছর বাদে সেই টানা হেঁচড়ার তো কোনো ফল হবে না। শ্বশুর ছাপোষা উকিল ছিলেন। দেশের জমি জমা বিক্রি অথবা সেই গোছের কোনো উপার্জনের নজির দেখিয়ে হয়তো সেদিক থেকেও কোনো গলদ রাখেননি তিনি। কিন্তু 9 বছর আগে যশোধরা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এ কাজ করে রেখেছে। 9 বছর আগে ওর বাবার তখন রোগে ভুগে ভুগে মাথারই ঠিক নেই। তিনি তো এই পরামর্শ দিতে পারেন না, আর দিলেই বা যশোধরা না চাইলে এমনটা হবে কেন? যশোধরার মা তো ঢের আগেই গত হয়েছেন, আর ওর দাদাকে বিয়ের অনেক আগে থেকেই জানতেন জয়ন্ত বোস। তার মতে সোজা সরল নির্বোধ মানুষ একটা, বোনকে এইসব প্যাঁচের পরামর্শ দেবার লোকই নয় সে। আর 9 বছর আগে বিজেশ ধরের সঙ্গে তো আলাপ হচ্ছিল না যশোধরার। তাহলে যা হয়েছে যশোধরার নিজের বিবেচনার বুদ্ধিতেই হয়েছে। এই বুদ্ধি আর বিবেচনা তার মাথায় এসেছে 9 বছর আগে। এখন জমি যার, বাড়ি তার, বেনামদারে কোনো প্রশ্নই নেই। কোর্টে দাঁড়িয়ে যশোধরা জোর করলে এখন বলতে পারে বিবাহিত জীবনে স্বামীই তাকে ওই বাড়ি করার টাকা দিয়েছে। আইনের চোখে ও বাড়ির 16 আনার মালিক যশোধরা নিজে। ইচ্ছে করলে সেই বরং যখন তখন তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারে। ডিভোর্সের পরে তার আর কোনো আর্জিই টিকবে না তো। গাড়ি আবার ডালহৌসির দিকে ছুটেছে। গাড়ি বাড়ির দিকে ফেরানোর হুকুমটা বারবার ঠোঁটের ডগায় এসেও ফিরে গেছে। একজনকে তিনি দেখতে চান, খুব ভালো করে দেখে নিতে চান, নতুন করে দেখে নিতে চান। কিন্তু সেভাবে দেখার আজ কিছু নেই মনে হতে হুকুমটা দিলেন না। দেখার ছিল 9 বছর আগে, দেখার ছিল 23 বছর আগে বিয়ের সময়, দেখার ছিল হয়তো তারও আগে। আশ্চর্য! কত পিছনে চোখ চলে মানুষের। মনের বিশেষজ্ঞরা বলে সেরকম অস্বাভাবিক কিছু ঘটলে 6 মাস 8 মাসের শিশুরও সত্তার উপর তার স্থায়ী ছাপ পড়তে পারে, আর তার ফলে নিজের অগোচরে সমস্ত জীবন সে ওই অজানা ছায়ার প্রতিক্রিয়া বহন করতে পারে। মনের বিশেষজ্ঞদের দাবি সঠিক বিশ্লেষণের সেতু ধরে পিছনের দিকে যাত্রা করলে সেই মানুষকে ওই শিশুর স্তরে পৌঁছে দেওয়া যায়। আর তখন যা ঘটেছিল সেটা বিস্মরণের পর্দা ঠেলে আপনিই বেরিয়ে আসে। সেটা দেখতে, বুঝতে বা অনুভব করতে পারলে তবেই সেই ছায়ার মুক্তি। না, জয়ন্ত বোস কোনো দিন কোনো মনের বিশেষজ্ঞের দরজায় হানা দেননি। কিন্তু তিনি নিজেই অনেক অনেক পিছনে চলে যেতে পারেন। তখন স্পষ্ট অস্পষ্ট অনেক মুখ দেখতে পান।
খুব চেষ্টা করলে বছর চারেকের একটা ছেলেকেও দেখতে পান তিনি। আর কি করে তখনকার কয়েকটা শব্দ যেন কানে লেগে আছে। অনেকেই বলতো, আহা, বাপ মারা ফুটফুটে ছেলেটা। এর মধ্যে যে কটা মুখ খুব স্পষ্ট, তার একটি মুখ ছেলেটার মায়ের। ওই মুখ কখনো ভারী মিষ্টি আর সদয় লাগতো, আবার কখনো কঠিন মনে হতো। মুখের দিকে তাকালে তখন ভয় ভয় করতো। মা থাকলে একজন বাবাও থাকার কথা, ছেলেটা সেটা খুব ছেলেবেলা থেকেই জেনেছিল। না, বাবা ডাকার মতো কোনো লোককে সে দেখেইনি। 4 বছরে সেই ছেলেটাকে জিতু বলে ডাকত সকলে। একটা মস্ত দালানে 3 তলায় তকতকে পরিষ্কার একটা ছোট্ট ঘরে মায়ের সঙ্গে থাকতো সেই ছেলেটা। সেই বাড়ি এখনও আছে, কিন্তু ভাগ ভাগ হয়ে যাবার ফলে ভিতরে ধাঁচ বদলেছে। মা সকালবেলা উঠে চান সেরে রান্নাঘরে ঢুকতো। অনেক বেলায় সেখান থেকে বেরোতো। জিতু অনেক সময় সেখানে বসে মায়ের রান্না দেখত, আর ফাঁক পেলে দোতলায় এসে রাঙামায়ের ঘরে ঢুকতো। রাঙামায়ের 1 বছরের ছেলেটাকে তার ভারী ভালো লাগতো। রাঙামা সবসময় তার সঙ্গে মিষ্টি করে কথা বলতো। দোরগোড়ায় দাঁড়ালেই ঘরে ডাকত, রাঙামা। ওই দুটি শব্দ মনে পড়লেই স্নায়ুতে স্নায়ুতে আজও যেন সারা জাগে জয়ন্ত বোসের। সেই মুখ আজও স্পষ্ট মনে আছে। লালচে মুখ, লালচে চুল, হাসলে মনে হতো মুখ দিয়ে আলগা রং ঝরছে। জিতু নামে 4 বছরের ছেলেটা কত সময় হাঁ করে সেই মুখখানাও দেখত। ভিতর মহলে রাঙামায়ের সব, রাঙামায়ের হুকুম মতো সব হয়। সেই 4 বছর বয়সে ধুধু মনে পড়ে মায়ের সঙ্গে সে বড় বাড়িতে এসেছিল। যার সঙ্গে এসেছিল এখানে, আসার পরে জেনেছে সে ভজন কাকা। আগেও তাকে দেখেছে, কিন্তু নাম জানত না। পরে দেখেছে এ বাড়ির বুড়ো কর্তারা তাকে ভজন বলে ডাকে। বড়বাবুও ডাকে, আবার রাঙাবাবুও ডাকে। মা ভজন কাকা বলে ডাকতে বলে দিয়েছিল। বাড়ির সকলের সঙ্গে ভজন কাকার খুব খাতির, বিশেষ করে রাঙাবাবুর সঙ্গে। সেই ভজন কাকা মাকে আর 4 বছরের জিতুকে সেই বাড়িতেই নিয়ে এসেছিল, এনে ওদের রাঙামায়ের হাতে দিয়ে দিয়েছিল। সেই থেকে রাঙামাই ওদের এ বাড়িতে রেখেছে, আর তার কথা মতো মা রান্নাবান্না করে। ভজন কাকা যে এত মজার মানুষ ছেলেটা আগে জানতই না। প্রায় তাকে এবারে আসতে দেখত। সকলের তখন খুব আনন্দ, রাঙাবাবু আর রাঙামায়েরও খুব আনন্দ। রাঙাবাবু কিন্তু রাঙামায়ের মতো অত রাঙা নয়। ভজন কাকা এলেই বাড়িতে গান বাজনা শুরু হতো। জয়ন্ত বোসের ও বাড়ির অনেক কিছু মনে আছে, কারণ জিতু নামের ছেলেটা 4, 5, 6 এই টানা প্রায় 3 বছর তো ও বাড়িতেই কাটিয়েছে। ভজন কাকা যে এরকম গাইতে পারে এখানে আসার আগে তাও জানতো না। সে গাইতে বসলে একজন তানপুরা না কি বলে তাই বাজাতো, আর দুজন হারমোনিয়াম আর তবলা বাজাতো। বুড়ো কর্তারা, বড়বাবু আর রাঙাবাবু, রাঙামা সকলে তার গান শুনত। গান শেষ হতে হতে প্রায় রাত হয়ে যেত, আর ভজন কাকাও প্রায় এ বাড়িতে থেকে যেত। কিন্তু গানের সময় ভজন কাকা সেই হাত মুখ নাড়া দেখে ছেলেটার হাসিই পেয়ে যেত। কিন্তু কেউ হাসছে না দেখে ছেলেটা ভয়ে হাসতেও পারত না। মায়ের কাছে গিয়ে হেসে পড়লে মাও ধমকাতো। 6 বছর বয়সে মা কি কথায় ওকে একদিন বলেছিল, ভজন কাকা বড় গাইয়ে আর মস্ত বিদ্বান মানুষ, অত লেখাপড়া করেও শুধু গান বাজনা নিয়েই আছে। 6 বছর বয়সের চিত্রটা আরও কিছুটা পরিষ্কার। ওই বাড়িটাকে গুপ্তবাড়ি, জজের বাড়ি আর হাকিমের বাড়িই বলে সকলে। গুপ্তবাড়ি বোঝে, কিন্তু অন্য দুটো কেন বলে ছেলেটা জানত না। মাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করত। মা বলতো ওই বুড়োদের একজন, অর্থাৎ রাঙাবাবুর বাবা বড় হাকিম ছিল। বড় হাকিমকে জজ বলে। তাদের বাড়ি তাই জজের বাড়ি। রাঙাবাবু ছোট হাকিম, পরে সেও জজ হবে। বাড়িটা ওই 2 বুড়োর পৈতৃক বাড়ি। ওই বুড়োরা 2 ভাই। বুড়োদের বুড়ি দুজনকে ছেলেটা চোখেও দেখেনি। জজ বুড়োর ছেলে বড়বাবু আর রাঙাবাবু। অন্য বুড়োর ছেলে নেই, কতগুলো মেয়ে। সেই মেয়েরা যে যার বাড়িতে থাকে, তাদেরও নাতি নাতনি হয়ে গেছে। পুজো পার্বণ উৎসবে তাদের সকলের দেখা মেলে। অত বড় বাড়ি তখন জমজমাট। জজপুরের বড় ছেলে অর্থাৎ বড়বাবুর বউকে ছেলেটা দেখেনি, কারণ সে নাকি তখন পর্যন্ত বিয়েই করেনি।
ছোট ছেলে অর্থাৎ ছোট হাকিম আগে বিয়ে করে রাঙামাকে ঘরে এনেছে। জিতু তখন রাঙামায়ের কাছে খুব কাজের ছেলে হয়ে উঠেছে। রাঙামায়ের তো কাজের অন্ত নেই, ও ছাড়া সারাক্ষণ তার ছেলে আগলেই বা রাখে কে? সেই ছেলেরও তখন 3 বছর বয়স। দুর্দান্ত করে ছুটে ছুটে এখানে ওখানে চলে যায়, ওপর নিচ করে, জিনিসপত্র ভেঙে তছনছ করে। তাকে আগলে রাখা কম কথা নয়। কাজেই রাঙামা জিতুর ওপর খুব খুশি। আর 6 বছরের ছেলেটার কাছে রাঙামাকে খুশি করার থেকে বড় কাজ বুঝি আর কিছুই নেই। রাঙামা যখন স্নান সেরে পুজোর ঘরে গিয়ে পুজোর কাজ করে, তার ছেলেকে নিয়ে জিতু তখন কাছেই বসে থাকে। সেই চিত্রটা ভুলবার নয়। রাঙামার পরনে লাল পেড়ে গরদের শাড়িটা যেন তার গায়ের রঙের সঙ্গে মিশে যায়। পিঠে ছড়ানো খোলা ভিজে চুল, উপর হয়ে বসে যখন চন্দন ঘষে, সবটা শরীর তখন অল্প অল্প দোলে। কিন্তু তখন ছেলে আগলানোর কথা অনেক সময় ভুলে যায়। চেয়ে চেয়ে দেখে, দেখে চোখে পলক পড়ে না। তখন মনে হতো রাঙামায়ের সকল অঙ্গ দিয়ে যেন রং ঝরছে। জিতুর চোখে ওই রাঙামায়ের দুটো মূর্তি দাগ কেটে আছে, একখানা স্তব্ধ মূর্তি আর একখানা একেবারে জ্বলন্ত মূর্তি। স্তব্ধ মূর্তি দেখেছিল তার 3 বছরের ওই দুরন্ত ছেলেটা দুদিনের ব্যামোয় হুট করে মরে যেতে। রাঙাবাবু তখন অফিসের কাছে কলকাতার বাইরে। একটা শব্দ সেই সময় জিতু ছেলেটা কানে বসে গেছিল, ডিপথেরিয়া। ওইতেই ছেলেটা মরে গেল। মরে যাওয়া কাকে বলে জিতু তখনও ভালো করে জানে না। সেই মরে যাওয়া দেখে তার ছোট্ট বুকটা ভেঙে দুমড়ে যেন একাকার হয়ে গিয়েছিল। আর তারপরেও বেশ কিছুদিন পর্যন্ত রাঙামায়ের মুখের দিকে তাকালে ভিতরে কাঁপুনি ধরে যেত, যেন সাদাটে পাথর যেন একখানা। রাতে ঘুম না আসা পর্যন্ত মায়ের বুকে মুখ গুজে কেবল রাঙামায়ের কথাই বলতো জিতু। মা, খোকন যে চলে গেল, রাঙামায়ের কি হবে মা? মা বলতো, হরি ঠাকুর আবার খোকন দেবে বাবা। হরি ঠাকুর কবে দেবে, কি করে দেবে, এসব জানতে চাইলে মা ভীষণ বিরক্ত হতো। মায়ের কথার অর্থ ঢের পরে বুঝেছিল। রাঙামা আসলে ওর মায়ের থেকেও বয়সে ছোট। খোকন যখন চলে গেল মাত্র 24 বছর বয়স রাঙামায়ের। এরপরেও জিতু রাঙামায়ের পুজোর কাজের সময় পড়া ফেলে ঠাকুর ঘরের সামনে ঘুরঘুর করত আর তাকে দেখত। ভারী ইচ্ছে করত খোকনের মতোই ছুটে গিয়ে রাঙামায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, জোর করে তার মুখ থেকে হাসি টেনে বার করে, রং টেনে বার করে। 4 মাস পরের এক সন্ধ্যায় রাঙামায়ের চোখ দিয়ে আর মুখ দিয়ে আগুন ঠিকরে বেরোতে দেখেছিল। তাই দেখে জিতু ছেলেটা ভয় ঠকঠক করে কাঁপছিল। কি যে ব্যাপার জিতুর মাথায় কিছুই ঢোকেনি। সকাল থেকে দেখে মায়ের থমথমে মুখ। মা চান করল না, রান্নার কাজে গেল না, দুপুরে খেলেও না, কেবল ঘরে বসে থাকলো। ওকেও 3 তলা থেকে 2 তলায় নামতে পর্যন্ত দিল না। আর একজন লোক তাদের দুপুরের খাবারটা ঘরে দিয়ে গেল। মা তখন জিতুকে খেয়ে নিতে বলল। কী ব্যাপার না বুঝে সমস্ত দিনটা যেন এক দুর্বোধ্য আতঙ্কের মধ্যে কাটল ছোট্ট ছেলেটার। 2তলা সিঁড়ির মাঝামাঝি একবার চুপি চুপি এসে রাঙামায়ের মুখখানা দেখেছিল। রাঙামাও ওকে দেখেছিল। তার চোখে যেন জ্বলন্ত আগুনের ঝাপটা। ভীষণ ভয়ে জিতু ছুটে আবার 3তলায় চলে গেছিল। সন্ধ্যার পরে মা নিঃশব্দে 2তলায় নেমে এসেছিল। রাঙামা তখনও 2তলার ঠাকুর ঘরে দুই বুড়ো রাতের আহ্নিকের আয়োজন করছিল। দোরগোড়ায় মাকে দেখে যেন আগুনের মতো ঝলসে উঠেছিল। তারপর গলা দিয়েও চাপা আগুন ছুটেছিল। আবার তুমি এখানে এসেছো, এই ঠাকুর ঘরের দরজায়? এই চরিত্র তোমার? হাতের রান্না খাইয়ে তুমি আমার সর্বনাশ করেছ, তারপর আবার এসে তুমি এখানে দাঁড়িয়েছ। বিড়বিড় করে মা বলতে চেষ্টা করল, ছেলেটা। শোনার আগেই আবার হিসহিস করে উঠল রাঙামা। আমি কোনো কথা শুনতে চাই না, দূর হয়ে যাও। কাল সকালে যেন এ বাড়িতে কেউ আর তোমার মুখ না দেখে। যাও, যাও বলছি। মাথায় বজ্রাঘাত কাকে বলে 6 বছরের ছেলেটা সেই সন্ধ্যায় অনুভব করেছিল। রাতে মায়ের মুখের দিকে তাকাতে পারেনি, সাহস করে একটি কথাও জিজ্ঞাসা করতে পারেনি।
ওকে নিয়ে তিনতলার ঘরে গিয়ে মা দরজা বন্ধ করেছিল, তারপর পাথরের মতো বসেছিল। সকালে দরজায় বেদম ধাক্কা পড়তে ধড়মড় করে বিছানায় উঠে বসেছে। তখন বেশ বেলা, সামনের ছোট খোলা জানলায় 3-4টে মুখ হুমড়ি খেয়ে আছে। বোকার মতো পিছন ফিরে তাকাতেই এক বিভৎস দৃশ্য দেখে ছেলেটা আর্তনাদ করে উঠল। তারপর দরজা খুলে ছুটে বেরিয়ে এলো। ঘরের বাইরে 3তলায় বাড়ি শুদ্ধ লোক কিসকিস করছে। কারো দিকে না তাকিয়ে ছুটে নিচে নেমে গেল। ওই বিভৎস দৃশ্যটা যেন তাড়া করছে তাকে। দোতলার সিঁড়ির মুখে রাঙামা কাঠ হয়ে দাঁড়িয়ে ওকে দেখল। তারও পাশ কাটিয়ে ছেলেটা ছুটে একেবারে একতলায় চলে এলো। সে দেখেছে ঘরের নিচু ছাদের লোহার আংটায় দড়ির মতো করে পাকানো একটা শাড়ি। তার এই মাথাটা গলায় বেঁধে মা মাটি থেকে 2 হাত ওপরে ঝুলছে। মাথার চুল মুখে এসে পড়েছে, তবু তার মধ্যেও বিভৎস কিছু তার চোখে পড়ে গেছে। বাড়িতে পুলিশের গাড়ি আসতে দেখল, তাদের ওপরে উঠে যেতে দেখল। ছেলেটা বোবার মতো দাঁড়িয়ে, বুকের তলায় ঠক ঠক কাঁপুনি। তার অনেকক্ষণ বাদে হাসপাতালের গাড়ি এলো। ওরকম গাড়ি জিতু রাস্তায় দেখেছে আগেও। সেই গাড়ির লোকেরা একটা পায়া ছাড়া সরু সাদাটে খাটিয়ার মতো জিনিস নিয়ে ওপরে উঠে গেল। তারপর ওতে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা একজনকে নিয়ে সেই গাড়িতে তুলে দিল। জিতু জানে তার মাকে নিয়ে চলল তারা। চলে গেল। এক সময় পুলিশের লোকেরাও চলে গেল। বড়বাবু আর রাঙাবাবুও তাদের সঙ্গে গেল। ছেলেটা বসে আছে তো বসেই আছে। বেলা গড়িয়ে যেতে লাগলো। হঠাৎ এক সময় চমক ভাঙল তার। সামনে দাঁড়িয়ে ভজন কাকা, শুকনো মুখ, কিরকম যেন ভয় ভয় চাউনি। চাপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে রে? ছেলেটা জবাব দিতে পারল না, কেঁদে উঠল। ভজন কাকা তাড়াতাড়ি সামনে এগিয়ে গেল। বাড়ির একটা চাকর এদিকে আসছিল, তার সঙ্গে কি একটা কথা বলল। চাকরটা ছুটে আবার ওপরে চলে গেল। ভজন কাকা আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো। মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে দেখল, হাত ধরে টেনে দাঁড় করালো। চল। ওর হাত ধরেই বেরিয়ে এলো। রাস্তায় এসে একটা ট্যাক্সি ধরল। দুঘরের ফ্ল্যাটে ভজন কাকার সঙ্গে 14 দিন ছিল। আলাদা শুতে ভয় পায় দেখে ভজন কাকা ওকে নিজের মস্ত খাটে নিয়ে শুয়েছে সেই কদিন। ওর খাওয়া দাওয়ার দিকেও চোখ রেখেছে, কিন্তু মায়ের কথা বা গুপ্তবাড়ির কথা একবারও তোলেনি। ভজন কাকা সেই ঠান্ডা মুখ দেখে তখন কেউ ভাবতেই পারবে না হাত মুখ নেড়ে ওই লোকে অমন গান গাইতে পারে। 4-5 দিনের মধ্যেই ভজন কাকা ঘর ছেড়েই বেরোয়নি। তারপর এক একদিন বেরিয়েছে, ওকে বলে গেছে ঘর ছেড়ে নড়বি না। তারপর একদিন ওকে সঙ্গে করে বেরোলো। ওর জন্য অনেকগুলো প্যান্ট আর জামা টামা কিনলো, স্যান্ডেল আর জুতো কিনলো, আলাদা বিছানা, মশারি, চাদর, বালিশ, গামছা, তোয়ালে, সুটকেস, আরও কত কী কিনলো। পরদিন ওই সব নিয়ে আর ওকে নিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসলো। প্রায় ঘণ্টাখানেক ধরে সেই ট্যাক্সি চলছে তো চলছেই। তারপর গ্রামের মতো একটা জায়গায় এসে গেল তারা। আরও খানিকটা এসে জিতু অবাক। সেখানে দুদিকে দুটো বেশ বড় দালান, মাঝে মস্ত মাঠ, দালানের ওপাশে সুন্দর বাগান। একটা দালানে ছোট বড় অনেক ছেলে, কিন্তু ভজন কাকা ওকে নিয়ে এদিকে দালানে এলো। পরে জেনেছে এটা স্কুল বাড়ি। আর সাধুর মতো দেখতে যে দুজন লোকের সঙ্গে কথা কইতে কইতে একটা বড় ঘরে ঢুকে গেল, সেটা অফিস ঘর। সাধুর মতো ওই দুটো লোকের একজনের পরনে গেরুয়া কাপড়, অন্যজনের সাদা। কারো কাছা টাছা নেই, কিন্তু বেশ মিষ্টি হাসি হাসি মুখ লোক দুটোর। কিছু দূরে বসলেও জিতু সব দেখতে পাচ্ছিল। ভজন কাকার সঙ্গে তাদের কি কথা হলো যেন। গেরুয়া পরা লোকটা বড় বাঁধানো খাতা খুলে ভজন কাকাকে জিজ্ঞাসা করে করে কী সব লিখল। ভজন কাকাও কতগুলো ছাপানো কাগজে কী সব লিখল। পকেট থেকে এক গোছা নোট বার করে গেরুয়া পরা লোকটির হাতে দিল ভজন কাকা। তারপর সকলে মিলে অন্য দালানের দোতলায় একটা বেশ বড় ঘরে নিয়ে এলো তাকে। সেই ঘরে ওর থেকে সামান্য বড় আরও 5টা ছেলে থাকে। দেখল
সেখানে নেয়ারের খাটিয়ায় যার যার পরিষ্কার বিছানা, সামনে টেবিল আর চেয়ার, টেবিলে বই খাতা গোছানো। সেই রকমই একটা খাটিয়ার ওপর তার বাঁধা ছাদা বিছানা আর জিনিসপত্র রাখা হয়েছে। জিতু নামের ছেলেটা এবারে স্পষ্ট বুঝে নিল এখানে এই ছেলেদের সঙ্গেই তাকে থাকতে হবে, আর আগের ওই দালানটা স্কুল, সেখানে তাকে পড়তে হবে। এ ঘরে ঢোকার আগেই দেখেছে অন্য ঘরগুলোতেও নানা বয়সের অনেক ছেলে আছে। ওকে সেখানে রেখে ভজন কাকা চলে গেল। যাবার আগে বলে গেল, এখানে এইসব ছেলেদের সঙ্গে থাকবি, খুব ভালো লাগবে। আর যখন যা দরকার হয় ওই মহারাজদের কাছে বলবি, তারাও খুব যত্ন করবে, দেখিস। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। কদিনের মধ্যে সত্যিই ভালো লাগতে শুরু করেছিল ওর। সকলে যা করে সেও তাই করে। সকালে ঘুম থেকে ওঠার পর আবার রাতে ঘুমানো পর্যন্ত সব কিছু নিয়মে বাঁধা, লেখা পড়া, খাওয়া দাওয়া, খেলাধুলো সব। প্রথম 2-3 দিন একটু অসুবিধে হয়েছিল, তারপরে সব ঠিক হয়ে গেছে। ভজন কাকা যাদের মহারাজ বলেছিল তারাই মাস্টারমশাই এখানকার, আর তারাও সকলে এখানেই থাকে। দিন কতক না যেতেই এরাও বেশ খুশি ওর ওপর। পিঠ চাপড়ে বলেছে, ভেরি ব্রাইট বয়। এখানে আসার পরে স্কুলের নাম ডাকা থেকে সে বুঝেছে তার আস্ত নাম জিতেন বোস। এই নিয়ে প্রথম দিনই তো ফাঁপড়ে পড়েছিল। ভজন কাকা চলে যাওয়ার পরে ঘরের সব থেকে বড় ছেলেটা তাকে জিজ্ঞাসা করেছিল, এই তোমার নাম কি? জিতু। জিতু কে? ও মাথা নেড়েছিল, আর কি জানে না। ওরা মজা পেয়েছিল। তা যিনি তোমাকে রেখে গেলেন তার নাম কি? ভজন কাকা। ওরা আরও হেসেছে। তারপর একটানা 11 বছর কেটেছে সেখানে। স্কুলের কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কখনো। অনায়াসে শিক্ষকদের চোখের মণি হয়ে বসেছে সে। ভজন কাকা মাসে একবার করে আসে, কিন্তু সব মাসে তার সঙ্গে দেখাও হয় না। মহারাজদের সঙ্গে টাকা পয়সার ব্যাপারটা মিটিয়ে চলে যায়। বড় হবার পর জিতুর নিজের 2-5 টাকা দরকার হলে তাও মহারাজদের কাছ থেকে নিতে হয়। অবশ্য সে টাকাও ভজন কাকারই। ম্যাট্রিক পরীক্ষার মাস কয়েক আগে একদিন বড় মহারাজ তাকে ডেকে পাঠিয়ে জানালেন, খুব দুঃখের কথা, তোমার গার্জিয়ান প্রকাশ বোস মারা গেছেন। মারা যাবার আগে তিনি হাসপাতালে ছিলেন, সেখান থেকে খবর এসেছে তুমি এক্ষুনি চলে যাও। বড় মহারাজ সঙ্গে কিছু টাকাও দিয়ে দিলেন। জিতু সেই প্রথম জানল ভজন কাকার নাম প্রকাশ বোস। কোথায় হাসপাতাল, কিভাবে যাবে না যাবে কিছুই জানে না। শুনে ক্লাসের বন্ধু শ্রীহরি রায়ও ছুটি নিয়ে তার সঙ্গে এলো। জিতু কাউকে সত্যিকারে বন্ধু ভাবে কিনা সন্দেহ। ওর ভিতরটা কেউই দেখতে পায় না, কিন্তু শ্রীহরি তার বেজায় ভক্ত। বয়সে জিতুর থেকে 1 বছরের বড়। ক্লাসের সাদামাটা ছেলে শ্রীহরি। ওর বাপ ভক্ত মানুষ, খুব সাধারণ অবস্থা। মফস্বল শহরে মুক্তার থেকে উকিল হয়েছিল। কোনো মহারাজার সঙ্গে চেনা জানা ফাঁক দিয়ে ছেলেকে এখানে গছিয়ে দিয়েছে। এক ক্লাসে পড়ে, এক ঘরের পাশাপাশি শয্যায় দুজনে শোয়। শ্রীহরি গোপনে ওর অনেক কাজ করে দেয়। বিছানার চাদর বা বালিশের ওয়ার কাচা, টেবিল পরিষ্কার করে গুছিয়ে রাখা, বোতাম ছিঁড়লে নতুন বোতাম লাগানো, এসব ও বেশ পারে। তার বদলে জিতু পড়াশোনার ব্যাপারে ওকে ফাঁক মতো একটু একটু সাহায্য করে। শ্রীহরি তাতেই বর্তে যায়। ভ্যাকেশনের সময় প্রায় সব ছেলেরাই বাড়ি যায়। যাদের একেবারে কেউ নেই তারাই শুধু থাকে। তখন আশ্রমের কাজ করতে হয় তাদের। কিন্তু আশ্রমের কাজটাজ ওর একেবারেই ভালো লাগে না। ওপরে ক্লাসে ওঠার পর ভজন কাকার পারমিশন নিয়ে ছুটি ছাটায় সে শ্রীহরিদের বাড়ি যেত। শ্রীহরি যেন কৃতার্থ হয়ে যেত তাতে। ওর বাবা মাও ভালো মানুষ, কেউ নেই জেনে যতটুকু সাধ্য যত্নআত্তি করত। সেখানে খুব যে ভালো লাগতো যেত তা নয়, ওদেরও বিশেষ করে শ্রীহরির মায়ের ছোঁয়াছানির কড়া বাজবিচার। আসলে ওরা চাটুর্যে বামুন, রায় উপাধি। ওর মা দিন রাতের বেশিরভাগ পুজোর ঘরে কাটাতো। জল ঘেঁটে ঘেঁটে হাত পা হেজে গেছে। জিতু গেলে শ্রীহরির মা যে একটু সন্ত্রস্ত থাকতো তা আঁচ করতে পারত। কায়েতের ছেলে কখন কী ছুঁয়ে ফেলে, তখন কেন যেন বিশ্রী রাগ হয়ে যেত ওর। পুজোর ঘরে কাউকে দেখলেই আর একজনকে মনে পড়ত তার, রাঙামাকে।
চন্দন ঘষার সময় সর্ব অঙ্গ অল্প অল্প দুলত সেই রাঙামায়ের। আলো ছড়াতো, রং ঝরত, কিন্তু সেই রাঙামায়ের ওপরেও তখন দুর্জয় রকমের রাগ হতো তার। রাঙামা ওর মাকে ঠাকুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল বলে আগুনের মতো ঝলসে উঠেছিল। বলেছিল, তোমার হাতে রান্না খাইয়ে আমাদের সর্বনাশ করেছ, আবার তুমি এখানে এসে দাঁড়িয়েছ। না না, ঠাকুর ঘর, পুজো আর্চা, আশ্রম, এসব চিতর কিছুই ভালো লাগে না। উল্টে এক ধরনের চাপা আক্রোশে ভিতরে ভিতরে ফুলতে থাকে। অনেকবার ভেবেছে শ্রীহরিদের বাড়ি আর আসবে না, কিন্তু ছুটি হলে শ্রীহরি টানাটানিতে আবার যেতেও হয়। দুটি নাবালক দেখে হাসপাতালের লোকের চেষ্টায় সৎকার সমিতির গাড়িতে ভজন কাকার মৃতদেহ নিয়ে গেছে। ওরাও সঙ্গে ছিল। চিতা জ্বলে উঠতে বিদ্যুৎ ঝলকের মতো একটা চিন্তা জিতুর মাথায় এসেছে, আর সঙ্গে সঙ্গে মায়ের মুখখানা মনে পড়েছে, রাঙা মায়ের মুখও। ওই যে জ্বলছে, ওই যে ওই লোকটা, সে কে? ওই যে পুড়ছে যে লোকটা, কে সে? কে কে? ক্লাসে যাব জিতেন বোস নামে এই ছেলেটা প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কখনো। মাস্টারমশাইরা আশা করছে ম্যাট্রিকে প্রথম 10 জনের মধ্যে ওর নাম থাকবে। জিতু নিজেই জানে খুব দুরাশা নয় সেটা। এত তীক্ষ্ণ বুদ্ধি আর এমন মেধা যার, সেই জিতেন বোস কে? রাধুনির ছেলে? তা হতে পারে, কিন্তু কিন্তু বাবাকে মায়ের মতোই অশিক্ষিত কোনো একজন। ওই জ্বলন্ত আগুন থেকে এক ঝলক আলোর ঘায়ে আচমকা এক রাশ অন্ধকার দূর হয়ে গেল যেন। ভিতরটা আতি পাতি করে খুঁজছে সে। 3 তলার যে ঘরে থাকতো তারা, তার সামনেই ছাদ। গানের আসর শেষ হলে খাওয়া দাওয়ার পর ভজন কাকা অনেক সময় ছাদে পায়চারি করতে আসতো। কেউ না থাকলে মাকেও এক এক সময় গিয়ে দাঁড়াতে দেখেছে। হাসি মুখে ভজন কাকাও এক এক সময় ঘরে উঁকি দিয়েছে। সেই তো মাকে ও বাড়িতে নিয়ে এসেছিল। কে কি ভাববে? আরও মনে পড়ছে জিতুর, যেদিন সন্ধ্যায় রাঙামা মাকে বাড়ি থেকে দূর হয়ে যেতে বলল, তার আগের দিনও ভজন কাকা এসেছিল, গান বাজনার আসর বসেছিল। ভজন কাকা রাতে ওখানেই থেকে গেছিল। সকালে উঠে জিতু আর তাকে দেখতে পায়নি। সেই সকাল থেকেই মায়ের অমন থমথমে মুখ, আর সেই সন্ধ্যায় রাঙামায়ের অমন আগুন ছড়া মূর্তি। তারপরের সকালে ঘুম ভাঙতে সেই বীভৎস দৃশ্য। চিতা জ্বলছিল আর শ্রীহরিটা ফোঁস করে কাঁদছিল। ওর মায়ের আত্মহত্যার গল্প শ্রীহরির কাছে অনেক আগেই করেছিল। রাঙামায়ের গল্প। ওই ভজন কাকা ছাড়া জিতু ত্রিভুবনে যে আর কেউ নেই, সেই দুঃখে শ্রীহরির এত কান্না। কিন্তু ওই আগুনের দিকে চেয়ে জিতুর 2 চোখ ধক ধক করে জ্বলছিল। চিতায় জ্বলছে যে লোকটা, সেই লোকটাই তার জন্মদাতা।